এই পাগল দুটাকে ছাড়া সে থাকবে কিভাবে, বাঁচবে কিভাবে? কখনো যদি জীবন থেকে এমন কোনো পরিস্থিতি এনে দাঁড় করায় যে এই সংসার নামক বন্ধন থেকে সে ছুটি পেয়ে যাবে, তবুও এই বাচ্চাদের সে কখনোই ছাড়তে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। অবশেষে মান অভিমানের পালা শেষ হয়ে তাদের তিনজনের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তরির পরীক্ষাও এক এক করে মোটামুটি সবগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু একটা পরীক্ষা বাকি। বরাবরের মতোই আজকের পরীক্ষায় বেশ ভালো হয়েছে অন্যদিনের মতোই, তবে আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল বিদায় বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। সে যাই হোক, তরি নিজেকে এখন খুব হালকা লাগছে। অবশেষে তার পড়াশোনার পাঠ জোগাতে পারলো সে। অনার্স কমপ্লিট। তার আগের প্রতিটা সেমিস্টারের রেজাল্ট অনেক ভালো হয়েছে। এই সেমিস্টার কেমন হয় সে জানে না, তবে এতটুকু আশাবাদী সে যে মোটামুটি হলেও একটা রেজাল্ট আসবে। নিত্যর সাথে প্রতিবারের মতোই আলোচনা করতে গেটে গিয়ে বের হয়ে বাইরে চলে এলো সে। এর মধ্যেই একটা অপরিচিত কণ্ঠ পিছন থেকে এলো তার কানে। আবার তো দেখা হয়েছে আমাদের। আজকেও পাশ কাটিয়ে চলে যাবেন? একটা কফি ট্রিট কিন্তু পাওনা আছে। তরি ফিরে দেখলো সেদিনে সেই ছেলেটা। তাড়াহুড়ায় প্রথম দিন তরি ছেলেটিকে এতটা ভালো করে খেয়াল করেনি। আজকে একটু ঠিকমতো দেখে নিল। লম্বা চেহারা, শারীরিক গঠন সবকিছু মিলে ছেলেটি নিঃসন্দেহে একজন সুপুরুষ। তার পরিহিত পোশাক বলে দিচ্ছে সে একটি অভিজাত পরিবারের সন্তান। কি হলো, কিছু বলছেন না যে? আজকেও কি আবার ব্যস্ততার অজুহাত দেখে চলে যাবেন? আপনি আমাকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেদিন। তরি হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখলো আজকে বেশ কিছুটা সময় হাতে আছে, প্রায় 40 মিনিটের মতো। এতটা সময়ে কফি খাওয়া শেষ হয়ে যাবে অবশ্যই। আর লোকটি তো সত্যি তার উপকার করেছিল। বেশ কিছু তো আর চাইনি, সামান্য এক কাপ কফি। সবটা কয়েক মুহূর্ত ভেবে তরি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। তবে সে নিশ্চয়ই একা যাবে না, নিতু তার সাথেই থাকবে এই শর্তে। ক্যাফটেরিয়ায় বসে আছে তারা তিনজন। কফি অর্ডার করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। সে চুপচাপ বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। নিতুও বসে আছে, ফোনে কি যেন স্ক্রল করছে। এর মধ্যেই ছেলেটি বলল, আপনি কি খুবই বিরক্ত হচ্ছেন আমার কথায়? কোন কথায়? এই যে কফি খেতে বললাম তাই। আরে না না, এখানে বিরক্ত হওয়ার কিছু নেই। তবে আপনি যেটা বলেছিলেন তখন সেটা যে অজুহাত দেখিয়ে চলে যায়, ব্যাপারটা সেরকম নয়। আমার আসলেই কাজ থাকে। ওকে, সরি ফর দ্যাট। না না, সরি বলতে হবে না। আপনার থেকে কফি ট্রিটটা নিতে চলে আসলাম, কিন্তু পরিচয় তো হলো না আমাদের। আমি রাফিন আহমেদ। বলেই ছেলেটির সামনে হাত বাড়িয়ে দিল। তরি সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে যেভাবে ছিল সেভাবে থেকেই বলল, আমি তরি সুলতানা। ছেলেটি হতভম্ব। পরোক্ষভাবে এত বড় লজ্জা আর পায়নি। কিছু সময় বোকার মতো তাকিয়ে থেকে আবার হাত গুটিয়ে মুচকি এসে বলল, তো আপনার অনার্স কি কমপ্লিট? জি। আপনার ফ্যামিলিতে? তরি ফোন বেজে উঠল। সেদিকে তাকিয়ে বেশ খানিকটা আশ্চর্য হয়ে গেল সে। তীব্র এ সময় ফোন করেছে কেন? এখন তো তার অফিসে থাকার কথা। বাচ্চাদের কিছু হয়নি তো আবার? তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে তরি উগ্নিত কণ্ঠে বলল, হ্যালো, বলুন কি হয়েছে? রিল্যাক্স। চিন্তিত মনে হচ্ছে আপনাকে। ইজ এভরিথিং ওকে দেয়ার? আমি ঠিক আছি, কিন্তু আপনি এ সময় ফোন করলেন যে? আমার বাচ্চারা ঠিক আছে? তীব্র বেশ ভালো লাগলো তরির বাচ্চাদের প্রতি এতটা ভালোবাসা দেখে। মিষ্টি এসে বলল, বাচ্চারা ভালো আছে। আসলে আমি আজকে একটু তাড়াতাড়ি বাসায় ব্যাক করছি। কাজ অলমোস্ট কমপ্লিট। ভাবলাম আপনাকে নিয়ে একেবারে যাই। আমি প্রায় 10 মিনিট ধরে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কোথায় আপনি? আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনি সেখানেই থাকুন, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। ফোনটা কেটে নিতুকে রিকোয়েস্ট করে বলল একটু রাফিন নামক ছেলেটার সাথে থাকতে। এভাবে একা তাকে ফেলে কিভাবে যাবে? আর রাফিনকে আবারও সরি বলবে তরি। চেয়ার থেকে উঠে বের হতে যাবে, এর মধ্যেই দুর্ঘটনাবশত চেয়ারের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। তখনই রাফিন তাকে হাত দুটো দিয়ে বাহুতে আটকে ধরে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তরি এই ঘটনায় বেশ অপ্রশস্ত হয়ে পড়ে। ধন্যবাদ বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।
তবে এই ঘটনা বেশ খুশি হয়েছে বলে মনে হচ্ছিল রাফিনকে। এতদিন ধরে পরপর পরীক্ষা দখলে আর সংসার সন্তান মিলিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে তরি। এখন বেশ ঘুম পাচ্ছে তার, কিন্তু ঘুমানো তো যাবে না। তীব্রর সাথে গাড়িতে করে এখন বাসায় ফিরছে সে। গাড়ির গ্লাস হালকা খোলা আছে, বাহির থেকে বাতাস আসছে। তরি সিটে মাথা হিলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে আনমনে বাইরে তাকিয়ে রইল। হঠাৎ পাশে ড্রাইভিং সিটে বসে থাকা তীব্র বলল, বাবার কথা খুব মনে পড়ছে নাকি? জি, বুঝলাম না। এই যে একটু আগে তাকিয়ে রইলেন সেই দিকে, সেটার কথা বলছি। এই যে মাত্র যে ডুপ্লেক্স পাশেটা দেখলাম হোয়াইট কালারের, সেটার কথা বলছেন? হুম। আব্বু জারিফ তরু সেখানে থাকে? জি অবশ্য আপনি জানেন না, সেখানে তো আর যাননি, যেতে চান? আপনি না বলেছিলেন বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর আর কোথাও যাওয়া লাগবে না আমার? সেটা তো অবশ্যই, ছেলে মেয়ে দুটোর জন্য বলেছিলাম। যদি তারা আপনার সাথে যায় তাহলেই তো প্রবলেম সলভ। তবে রাতটা সেখানে থাকতে দেব না আমি। তানভীরের আবার জায়গা পরিবর্তন করলে ঘুম হয় না। আগামীকাল তাদের দুজনকে সাথে নিয়ে যাবেন। সকাল সকালই চলে যাবেন, রাতে চলে আসবেন, চলবে? আচ্ছা, ধন্যবাদ। মাই প্লেজার। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি আপনি বলেন আর কি, কোনো সমস্যা না থাকলে। কথাটা হলো, আপনি কি এই বাসায় আব্বুদের জন্য কিনেছেন? না, এটা আমার আগেই ছিল। শুধু এটা না, আরও একটা বাড়ি আছে আমার, বাগান বাড়ি আসলে। সেখানে মাঝে মধ্যে ফ্যামিলি পিকনিকে যাই। ও আচ্ছা, কালকে কি আমাদের তিনজনকে পাঠিয়ে দিবেন? আপনি একটু দেখা করবেন না আব্বুর সাথে? আব্বু খুব খুশি হবে আপনাকে দেখলে। আপনার বেশিক্ষণ থাকা লাগবে না, শুধু দেখা দিয়েই চলে আসবেন। যাবেন? তরি প্রশ্নটা জিজ্ঞেস করে এখনো তীব্র মুখের দিকে তাকিয়ে আছে। তবে তীব্রকে দেখে মনে হচ্ছে না সেই কথাটা একটুও শুনেছে। অনচিন্তায় মগ্ন সে। তরি পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই তীব্র বলল, তরি, একটা কথা সবসময় মাথায় রাখবেন। আমার কাছে সব থেকে ঘৃণ্য শব্দটার নাম হলো বিশ্বাসঘাতকতা। আপনাকে এখনো আমি কিছুই বলিনি আমার অতীত নিয়ে, কিছুই জানেন না আপনি। তবে এতটুকু জেনে রাখুন, আমার কাছে সব রকম ব্যাপারে ছাড় পাবেন। তবে দুটো জিনিসই একেবারে কম্প্রোমাইজ করি না আমি। প্রথমটা হলো আমার সন্তান এবং পরিবার, আর দ্বিতীয়টা হলো বিশ্বাসঘাতককে ক্ষমা। হুট করে এরকম একটা কথা তীব্র কাছ থেকে তরি একেবারেই আশা করেনি। তীব্র এটা জানে না যে তার মা তরিকে সবকিছু বলেছে তার অতীতের ব্যাপারে, কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ এই কথা বললো কেন তীব্র? তরির মাথায় এর কোনো যুক্তিসঙ্গত উত্তর আসছে না। আজকে তীব্র পুরোটা দিন ছুটি নিয়েছে। তরি এতটা তীব্র কাছ থেকে কখনোই আশা করেনি। আসলে ইদানিং তীব্র হুটহাট করে এমন সব কাজ করে বসে যা তরিকে ভীষণ চমকে দেয়। তীব্র, তরি, তানভীর, তানহা চারজন আজকে একসাথে প্রথমবার কোথাও যাচ্ছে। তরি বাবা যখন তাদের দেখেছিল তখন খুশিতে কান্না করে দিয়েছিল। তীব্র তরির বাবাকে সালাম করে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে লাগলো। আর জারিফ, তনু দুজন তরিকে দেখে এক প্রকার লাফালাফি শুরু করে দিয়েছে খুশিতে। এত বড় সারপ্রাইজ তারা ভাবে সেটা ভাবতেই পারেনি। হুট করে তনু তিরিং বিরিং করে লাফিয়ে গেল তীব্রর কাছে। অতিরিক্ত উত্তেজিত কণ্ঠে বলল, দুলা ভাই, আপনারা আসবেন এটা আগে বলেননি কেন? আমি তো একটু সাজারও সময় পেলাম না। তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে নাকি রে? নাকি আমাদের মধ্যে থেকে কাউকে তোর পাত্রপক্ষের লোক মনে হচ্ছে বলতো? তীব্র ভ্রুকুচকে এই কথা বলল। প্রায় সাথে সাথেই হাসি রোল পেরে গেল পুরো রুমে। তনু লজ্জায় লাল নীল হয়ে গেল এই কথা শুনে। তবুও কোনো মতে বলল, আমার মতো তুই সাজতে পারিস নাকি? এই জন্যই এভাবে বলিস। চল আমার সাথে, দেখ তোকে কত সুন্দর করে সাজিয়ে দিব। থাক, এতদিন পরে বাড়িতে এসেছি, পেতনি হয়ে সারা বাড়ি ঘুরতে চাই না। তনু কাঁদো কাঁদো চেহারা করে বলল, দেখ আপু, একদম এভাবে বলবি না। দেখো না আব্বু, আপু কি বলে আমাকে। হয়েছে হয়েছে, আর আব্বুর কাছে বিচার দিতে হবে না। তোর জন্য ব্যাগে কিছু রাখা আছে, গিয়ে দেখে আয়। তনুর এ কথা শুনে মুহূর্তে চোখ মুখ উজ্জ্বল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, এক দৌড়ে চলে গেল। আব্বু, আমি কি কি বাজার করা লাগবে সব বলে দিয়েছি চাচাকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। রান্নাঘরে যাই একটু, তোমরা কথা বলো। তরি রুম থেকে চলে গিয়ে জারিফ আর তনুকে বলে দিয়েছে যাতে তানভীর আর তানহার সাথে খেলে। রান্নাঘরে গিয়ে কোথায় কি রাখা আছে সেটা জিজ্ঞেস করে নিচ্ছে তরির বউয়ের কাছ থেকে। এর মধ্যেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেটা তরির অজানা।
প্রথমবার ফোন রিসিভ করলো না, দ্বিতীয়বারও করলো না। তৃতীয়বারের সময় তোর ভাবলো হয়তো দরকারি কল হতে পারে। ফোন রিসিভ করে সে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কে বলছে। অপর পাশ থেকে বলে উঠলো, কেমন আছেন তরি? দুঃখিত, আমি চিনতে পারিনি আপনাকে। কে আপনি? রাফিন বলছিলাম। গতকালকে যে আমাদের দেখা হয়েছিল, কথা হয়েছিল, কফি ট্রিট দিতে গিয়েছিলেন, কিন্তু মাঝপথে একা ফেলে চলে আসলেন। তোরই ফোনটা কান থেকে নামিয়ে আবার দেখে নিল নাম্বারটা। চুপ করে আছে দেখে রাফি আবার বলতে লাগলো, তরি, আপনি কথা বলছেন না কেন? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? একটা কিছু যদি আমরা মন থেকে চাই, সেটা জোগাড় করতে আর কতক্ষণ? দেখুন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, জানিও না। আপনি সেদিন আমার উপকার করেছিলেন, আমি মন থেকে ধন্যবাদও দিয়েছিলাম। কফি খেতে চেয়েছিলেন, সেখানেও গিয়েছিলাম। আশা করি আমাদের সব কথা এখানেই শেষ, তাই না? এ মা, আপনি রাগ করেছেন বুঝি আমার সাথে? দেখেন, আপনি আমার তরি, হঠাৎ গলার আওয়াজ পেয়ে তরি পিছন ফিরে তাকিয়ে দেখলো তীব্র বাম হাতে পকেটে রেখে তাকিয়ে আছে তার দিকে। তরি তীব্র দিকে একবার তাকিয়ে আরেকবার ফোনের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ফোন কেটে দিল। কিছু বলবেন? আপনার বাবা ডাকছে আপনাকে, কথা বলতে চাই আপনার সাথে। জি, যাচ্ছি। তরি দ্রুত সেখান থেকে চলে গেলেও তীব্র তরির যাওয়ার দিকে তাকিয়ে থেকে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। গতকালকে তরির দিনটা খুব ভালো কেটেছে। এতদিন পর বাপের বাড়িতে বেশ খানিক সময় কাটিয়ে এসেছিল। রাতের বেলা খাবার খেয়ে তারা চলে এসেছিল। আজকে সকাল থেকে আবার তরির প্রত্যাহিক কাজকর্ম শুরু, শুধু পড়াশোনার চাপই নেই। রাতের দিকে তরির শাশুড়ি আসিয়া বেগম হঠাৎ করে তরিকে বলল, বিয়ের পর তো তোরা কোথাও ঘুরতে যাসনি। এক কাজ কর না, এতদিন ধরে টানা পরীক্ষা দিয়েছিস, একটু রিফ্রেশমেন্টও দরকার তোর। দাদুদের সাথে নিয়ে তীব্র সহকারে কোথা থেকে ঘুরে আস না একটু। গতকালকে তো আব্বুর সাথে দেখা করাতে নিয়ে গেল তোমার ছেলে, সেটাও পুরোটা দিন ছুটি নিয়ে। তোমার মনে হয় যে আবার ছুটি নেবে কাজ থেকে? সেদিন যেভাবে সারাক্ষণ কাজের মধ্যে ঢুকে থাকে তোমার ছেলে, গতকালকে যে সারাটা দিন আমাদের সময় দিয়েছে, সেটাই আমার হাজার কপালের ভাগ্য। তুমি বলো, আমি আর পারবো না। দেখা যাবে এমন এক ধমক দিবে যে দৌড়ে চলে আসা লাগবে। আমি বাবা পারবো না। তরি কথা শুনে ফিক করে হেসে দিল আসিয়া বেগম। হাসতে হাসতেই বলল, আমার ছেলেকে খুব ভয় পাস বলে মনে হচ্ছে। আস্তে কথা বলো, শুনতে পেলে আবার ডিমান্ড বেড়ে যাবে। এবার আসিয়া বেগম হাসতে হাসতে একেবারে বসে পড়লেন। আচ্ছা, আমি বলবো না হয় যাওয়ার কথা, তোর বলতে হবে না। তরি খুশি হয়ে আটকানা হয়ে আসিয়া বেগমকে জড়িয়ে ধরল। সবগুলো দাঁত বের করে হেসে উঠে বলল, থ্যাংক ইউ আম্মা। রাতের বেলা খাওয়ার পরে তরি তার রুমে চলে এসেছে। বাচ্চাদের ঘুমানোর জন্য বিছানা জেরে তৈরি করেছে। আসার সময় তার শাশুড়ি বলে দিয়েছে তাদের সাথে নাকি কি সব যুক্তি পরামর্শ করার আছে। তরি যখন জিজ্ঞেস করেছে কি ব্যাপারে, তখন তিনি বলেছেন এত কথা না বলতে, পরে নাকি তরিকে সব বুঝিয়ে বলবেন। তরির আর কি, সে তো আসিয়া বেগমকে দায়িত্ব দিয়েই পগার পার। তো বাচ্চাদের তাদের দাদের রুমে পাঠিয়ে সে এখন আনমনে কাজ করে যাচ্ছে। তবে কাজের মধ্যে ব্যাঘাত ঘটালো তার মোবাইলে রিং হওয়ার কারণে। স্ক্রিনে তাকিয়ে দেখলো আবার আরেকটা আননোন নাম্বার থেকে ফোন। বিরক্তিতে তরির মুখের নকশা বদলে গেল। কি যন্ত্রণা রে বাবা, এত এত আননোন নাম্বার থেকে ফোন আসতে হবে কেন ফোনে? আর মানুষদেরও বা কি, আর কি কারোর নাম্বার কল লিস্টে থাকে না, আমাকেই ফোন করতে হবে? তরি মাঝে মধ্যেই ইচ্ছে হয় তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি আর নিতুর ফোন নম্বর ছাড়া আর বাকি যাদের নাম্বার আছে সব ব্লক করে দিতে। তবে যদি শান্তি। যথারীতি তরি আননোন নাম্বার থেকে ফোন আসলে রিসিভ করে না, তাই এবারও করলো না। তবে তাই বলে ফোনটাও থেমে নেই, ব্যাহের মতো বেজেই চলছে। তরি নম্বরটার উপর একটু ভালো করে চোখ বুজিয়ে দেখলো, না তো, গতকালকে দুপুরে যে নাম্বার থেকে ফোন এসেছিল এটা তো সেই নাম্বার না। আর মানে রাফির নামক সেই ছেলেটা হওয়ার কথা না। এত রাতে তাকে ফোন দিবে কে? 7-5 ভেবে সে ফোনটা পুনরায় আবার রিং হওয়ার থেকে মুক্তি দিল। ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে রাখলো, কিন্তু কিছু বললো না নিজে থেকে। গতকালকে দুপুরে রাফিনের সাথে কথা বলার সময় সে কিছুটা হলেও তার কণ্ঠস্বর চিনতে পেরেছে।
ভেবেছে আবার যদি অন্য কোনো নাম্বারে ফোন দেয় তাই আগে তার কণ্ঠ শুনবে। যদি একই হয় তবে এবার আর কোনো ভদ্রতার ধার ধারবে না সে। সোজা ফোন কেটে ব্লক লিস্টে ফেলে দেবে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেলেও না সে কিছু বলছে আর না অপপ্রান্ত থেকে কেউ কিছু বলছে। তবে তোরই নাছর বান্দা, সে আগে থেকে কথাই বলবে না। দেখা যাক সেই ব্যক্তি কতক্ষণ ধৈর্য ধরে চুপ করে থাকতে পারে। অবশেষে হলো তাই। অপপ্রান্ত থাকা ব্যক্তি দরজায় বাদ ভেঙে গেল এবং সে পাশে থেকেই বলল, খুব তো ভালো সাজদি আমার কাছে। এবারে তো সতী নারী। তা তোর ভালো কোথায় গেল রে? বড় লোক দেখে গলায় জড়িয়ে পড়লি? লজ্জাও করলো না 2 বাচ্চার বাপকে বিয়ে করতে? কণ্ঠস্বর এবং কথা বলার ধরন দুটো দেখেই তোরই বুঝতে পেরেছে এই মানুষটা আর যে হোক রাফিন না। কারণ রাফিন গায়ে পড়া স্বভাব হলেও যথেষ্ট ভদ্রতা বজায় রেখে কথা বলে, কিন্তু এবারের মানুষটা নিতান্ত একটা অসভ্য। তোরই খুব দ্রুত মাথায় আনার চেষ্টা করতে লাগলো যে এটা কি হতে পারে। সেও বুঝে গেল। কি রে, কথা বলছিস না কেন? মুখে জবান বন্ধ হয়ে গেল নাকি? খুব তো পটর পটর করতি পাহাড় থাকতে, এখন কি হলো? এখনো পটর পটর করি আমি, তবে সেটা মানুষ বোঝে। যার তার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। অবশ্য তোকে আমি মানুষের কাতারেও ফেলি না, জানিস? ছাগল কয় প্রকারের হয়? 2 প্রকারের। একটা হলো ঘাস খাওয়া ছাগল আর একটা হলো ভাত খাওয়া ছাগল। তুই পড়ে সেই 2 নম্বর ক্যাটাগরিতে। কি বললি তুই? এই চুপ, একদম চুপ। তোর খাই না তোর পড়ি আমি? আমার সাথে এইভাবে তুই তুকারি করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? খুব বেশি বলে ফেলতেছিস, কিন্তু এর ফল ভালো হবে না। এই কি করবি আমার? তুই কি করবি? তোর মুরত জানা আছে আমার। পাড়ায় যখন তোর আশেপাশেই ছিলাম তখনই তো আমার ভয়ে আমাকে কিছু বলতেই পারিসনি, করতেও পারিসনি। করলিটা কি? আমার অসুস্থ বাবার ছোট্ট ভাই বোন দুটোর উপরে হামলা করতে গেলি। আর এখন তো আমার টিকিটাও খুঁজে পাবি না তুই, আর না আমার আব্বু আর ভাই বোনের। তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যা কি করবি করে নে। আমিও দেখি তুই কত দূর যেতে পারিস। ষাঁড়ের মতো একটা শরীর নিয়ে পেছনে তোর মতো 3য় শ্রেণীর 10 জন গুন্ডা বদমাশ নিয়ে হেঁটে নিজেকে বীরপুরুষ মনে করিস? ভালো করলি না একদম, বলে দিলাম। তোর আজকে প্রতিটি কথার মূল্য তোকে দিতেই হবে। সেই মুখটা ফালতু থ্রেড দিয়ে চালাতে পারিস বলে আজ পর্যন্ত এখনো টিকে আছিস। না হলে যে কি পরিচয়ে বেঁচে থাকতি কে জানে। তুই কোন যোগ্যতার কারণে আমাকে বিয়ের প্রস্তাব দিতে আসছিলি? তোর কুকীর্তি সম্পর্কে আমি জানি না ভেবেছিস? আজ পর্যন্ত কত মানুষের টাকা মেরেছিস, কতগুলো পরিবারকে পথে বসিয়েছিস, কতগুলো মেয়ের সর্বনাশ করেছিস, তা সবই আমি জানি। তাই এই মুখ দিয়ে আর কোনো বড় বড় কথার বলি আওড়াস না তুই। রাখ ফোন। আর কোনো দিনও যদি ফোন দিয়ে বিরক্ত করেছিস তো তোর নামে আমি মামলা করব বলে দিলাম। তীব্র, রাহানের সাথে বিয়ে হওয়ার পর তোর দেমাগ আরো বেড়ে গেছে, তাই না? তোর এই দেমাগ যদি আমি না ভাঙতে পেরেছি তো আমার নামও তোর নামও ভাত খাওয়া ছাগল না, জানি আমি। রাখ এবার ফোন। তীর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তোরি নিজে থেকে ফোন কেটে দিল। এই বলারটা বলে লাভ নেই। সে জানে যতক্ষণ না নিজের ফোন কাটবে ততক্ষণ বকবক করতেই থাকবে। তোরি ফোন কেটে ড্রেসিং টেবিলের উপর রাখলো। রাখতে গিয়ে চোখ পড়লো আয়নার দিকে। সেখানে তাকে দেখলো তীব্র মাথা নিচু করে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে কথা বলতে নিলেই তীব্র হুট করে কোথা থেকে উধাও হয়ে আল্লাহ জানে। তীব্রর দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তোরি সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? আপনি মাথা নিচু করে মুখে হাত দিয়ে রেখেছেন কেন? এবার তীব্র মাথা তুলে তোরির দিকে তাকিয়ে মুখ থেকে হাত নামিয়ে নিল। কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনার কথা শেষ হয়েছে? জি, আপনি কথা শুনছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি আপনার কথা শুনতে নয়, বরং আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কিন্তু আসার পর দেখলাম আপনি ফোনে কথা বলছেন। সেটা শুনে চলে যেতেই নিয়েছিলাম, কিন্তু আটকে গেলাম একটা লাইন শুনে। তোরির প্রশ্নাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে। ভাত খাওয়া ছাগল? লাইক সিরিয়াসলি? এটা বলেই তীব্র হাসিতে ফেটে পড়ল। তোরি মহামারী বিরক্তি হয়ে বলল, আপনি হাসছেন কেন? তীব্র কোনো মতে হাসি থামিয়ে বলল, আমি তো সেই কখন থেকেই হাসছি,
কিন্তু আপনার কথা বলার ব্যাঘাত না ঘটে তাই তো মুখে হাত দিয়ে হাসছি। বলে আবার হাসতে লাগলো তরি। এবার কড়া গলায় বলল, আপনি হাসি বন্ধ করুন। আপনাকে দেখতে এখন আমাদের পাড়ার আক্কাস পাগলের মতো লাগছে। কি আকাশ পাগলা? এবার তীব্রর হাত মুখ থেকে পেটে চলে গেল। তরি আবার দৃঢ় কণ্ঠে বলল, জানেন, ছাগল যেমন দুই প্রকার হয় তেমন পাগলও দুই প্রকার হয়, ভদ্র পাগল আর অভদ্র পাগল। আপনাকে আক্কাস পাগলা বলে ঠিক করিনি, কারণ সে ছিল অভদ্র পাগল আর আপনি ভদ্র পাগলের কাতারেই পড়ে গিয়েছেন। ওরে আল্লাহ, এই মেয়ে কি বলে এগুলা? আর আপনি এভাবে আঙুল তুলে কথা বলছেন কেন? মনে হচ্ছে পাগল আর ছাগলের উপর বিস্তারিত ভাষণ দিচ্ছেন। আপনি হাসি থামাবেন নাকি হাসতেই থাকবেন? কি বলতে এসেছেন সেটা চট করে বলে ফেলুন। ওকে বলছি। আম্মু এসে হঠাৎ করে বলল আপনাকে আর বাচ্চাদের নিয়ে কোথাও একটা ট্যুর দিয়ে আসতে। আমার এই মুহূর্তে সেটা কোনোভাবেই করা সম্ভব না, কারণ মিনিমাম 4-5 দিনের ছুটি নেওয়া লাগবে কাজ থেকে। একটু কাজ থেকে দূরে থাকা মানে অনেক কিছু। আমার পজিশন নিচে নেমে যাবে। তবে কি হয়েছে জানি না, হুট করেই তানভীর তানহা এসে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তাদের নাকি এখন নিয়ে যাওয়া লাগবেই কোথাও। এত জেদ আর রাগ হয়েছে দুটোর। আপনার মতোই হওয়ার কথা, ঠিক মতোই হয়েছে। ছোটবেলায় নিশ্চয়ই আপনিও ঠিক এইভাবেই জ্বালাতেন আপনার বাবা মাকে। এখন নিজে জ্বালাতন সহ্য করুন। আপনি বিড়বিড় করে কি বলছেন বলুন তো? কই কি বলেছি? কিছু না তো। তো যেটা বলছিলাম, আমি তাদের দাবি মেনে নিতে অবশেষে বাধ্য হয়েছি। তাদের জন্যই তো আমার সব কিছু। তো তাদের জিজ্ঞেস করলাম কোথায় যেতে চাই। তারা বলল ছোট মা যেখানে বলে। তাই আপনাকে জিজ্ঞেস করতে আসা, কোথায় যেতে চান তাদের নিয়ে? আমি আপনাকে কালকে জানাই, তাদের সাথে কথা বলে ঠিক করব একেবারে। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, তখন এমনভাবে কথা বলছিলেন কার সাথে? আই মিন, যদি আপনার পার্সোনাল ইস্যু না হয় তাহলে বলতে পারেন আমাকে। আমার পার্সোনাল ইস্যুটাই এটা। আর তবে আপনি সেটা জানতেই পারেন, আমার জীবনে এমন কোনো পার্সোনাল কিছু নেই যেটা বলার অযোগ্য। ছেলেটা আমার পাড়ায় থাকতো, আমার পেছনে পড়ে থাকতো সব সময়, ইগনোর করতাম বারবার। একদিন বিয়ের প্রস্তাবও দিল, রাজি হইনি। পরিণামে আমার পরিবারের উপর হুমকি, এমনকি একটা সময় সে হুমকি আমার আর তনুর নিরাপত্তার উপরও পড়ে গিয়েছিল। এতদিন কোথায় গিয়েছিল কে জানে। আজকে হুট করে আবার আমাকে ফোন করলো আর মনে যা চায় তাই বলছিল। আমিও ছাড় দেইনি। তুমুল তুইতুকারি তর্কাতর্কি হয়েছে, শুনতেই তো পেলেন। এরপর আর কি? নাম কি তার? নাম জেনে আপনি কি করবেন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। হেলাল মিয়া। নামটা জোস। কথাটা বলেই তীব্র মুচকি এসে চলে গেল। কিন্তু এত হাসার মতো কি বললো তরি বুঝতে পারলো না। এক কথা ভাবতে গিয়ে আর এক কথা এলো মাথায়। ও আচ্ছা, তাহলে এই জন্যই আসিয়া বেগম বাচ্চাদের পাঠাতে বলেছিলেন তার কাছে। ঠিক আছে, একেবারে সঠিক নিশানায় তীর ছুঁড়েছেন তিনি। মনে মনে নিজের শাশুড়িকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে খুশিতে বাকবাকুম হয়ে তরি আবার বিছানা ঠিক করায় মন দেয়। বাচ্চারা চলে আসছে হয়তো। তরি বাচ্চাদের থেকে যুক্তি করে ঠিক করলো তারা কক্সবাজার যাবে। ব্যাগ গুছানো শুরু হয়ে গিয়েছে। আগামীকাল রাতেই রওনা দিবে তারা। হয়তো এই সফরের মাধ্যমেই তরি আর তীব্র সম্পর্কটা একটা অন্য স্থানে পৌঁছে যাবে। একে অপরের সাথে কিছুটা হলেও স্বাভাবিক হতে পারবে তারা। তরি তীব্রকে সকালে জানিয়ে দিয়েছে তারা কক্সবাজারে যাবে। তীব্র হোটেলে বুকিংও দিয়ে রেখেছে। এভাবে ইনস্ট্যান্ট বুকিং দিয়ে রুল পেতে যেতে তীব্র বেগ পেতে হয় না। গতকাল রাত থেকে যে ব্যাগ গোছানো শুরু করেছে তরি, এখনও সেই দ্বারা বজায় রেখেছে। ব্যাপারটা হলো একটু পর পর বাচ্চা দুটো তার কাছে এটা ওটা নিয়ে আসে আর বলে সব ব্যাগে নিতে। তরির শাশুড়িও বেশ সায় আছে এতে। মনে হচ্ছে তারা কক্সবাজার আজীবনের জন্য যাচ্ছে। তরিকে বলা হয় আর তরি শুধু ব্যাগ ভারী করতেই ব্যস্ত। তবে সে এটা ভেবে পাচ্ছে না এত বড় ব্যাগ দেখে তীব্র না জানি আবার কি বলে। যেহেতু আজকে রাতে তারা রওনা দেবে তাই ডিনার করে একেবারে যাবে আর রাস্তায় খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে যাবে। তীব্র এবং দুটো বাচ্চাই হোমমেড খাবার খেতে পছন্দ করে।
তাই ডিনার শেষ করে তৈরি খাবার প্যাক করে নিল। এরপর খানিকটা সময় বিশ্রাম নিল। বাচ্চাদের রেডি করে দিয়ে সে নিজেও রেডি হয়ে নিল। সার্ভেন্ট দুজন ব্যাগ নিচে নামিয়ে নিয়ে গেছে। তৈরি বাচ্চা সহ নিচে নেমে এসে দেখলো তীব্র আগে থেকে দাঁড়িয়ে আছে, আর তার এতগুলো ব্যাগ দেখে সেটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তবে মুখে কিছু বলেনি। সবার থেকে বিদায় নিয়ে তারা 4 জন বেরিয়ে পড়ল। গাড়িতে তীব্র ড্রাইভারের পাশে বসেছে। তারা ঢাকা এয়ারপোর্টে যাচ্ছে। গাড়িতে করে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু এয়ারপোর্ট থেকে গাড়ি ফিরিয়ে দিতে হবে, তাই ড্রাইভার সহ নিয়ে এসেছে, যাতে একেবারে ড্রাইভার সহ গাড়ি বিদায় দিয়ে দিতে পারে সেখান থেকে। তানবীর আর তানহা কিছুক্ষণ কথা বলছে তরির সাথে। এরপরই দুজন ঘুমের রাজ্যে চলে গিয়েছে। তানবীর তরি কাঁধে আর তানহা তরি কোলে ঘুমাচ্ছে। তীব্র পিছন ফিরে এই দৃশ্য দেখে আবার মুচকি হেসে সামনের দিকে তাকালো। ঢাকা এয়ারপোর্টে পৌঁছে তানবীর আর তানহাকে জাগিয়ে দেওয়া হয়েছে। সব ফর্মালিটি পূরণ করে তারা নিজেদের আসনে গিয়ে বসেছে। উদ্দেশ্য হলো কক্সবাজার এয়ারপোর্ট। তরি প্রথমবারের মতো কক্সবাজারে যাচ্ছে, এমনকি এটা তার প্রথম প্ল্যান করে কোথাও যাওয়া। সে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে প্রথম থেকে। মজার কথা হলো এখানে এসেও বাচ্চারা আবার ঘুমিয়ে গেছে, ঘুমানোর কথাই, কারণ তারা বাচ্চা মানুষ। এই সময়টাতেই তো বাসায় থাকলে ঘুমায়। তরি তাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আসার সময় কতটা উত্তেজিত ছিল তাদের এই সফর ভ্রমণ নিয়ে, অথচ পুরো সময় ঘুমাতে ঘুমাতেই কেটে গেল তাদের। যে খাবারগুলো বাসা থেকে আনা হয়েছে সেগুলো তরি আর তীব্র পেটে গেল। প্রায় 30-40 মিনিটের মতো সময় লেগেছে কক্সবাজার এয়ারপোর্টে যেতে। সেখান থেকে বেরিয়ে এসে তারা দেখতে পেল হাতে প্লে কার্ড নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, যেটাতে তীব্র নাম লেখা, আর তারা যে হোটেল থাকবে সেটার লোগো। মূলত হোটেল থেকে এই সুবিধা দেওয়া আছে, তাদের নিজস্ব গাড়ি আছে, সেটাতে চড়ে সরাসরি হোটেলে পৌঁছাতে পারবে। তীব্র যে হোটেলে উঠবে বলে ঠিক করেছে তার নাম হলো রয়্যাল টিউনক। হোটেলে গিয়ে কাউন্টার থেকে নিজের রুমের চাবি নিয়ে নিল তীব্র। প্রথমে সে ভেবেছিল 2টো রুম নেবে, একটা তার জন্য আর একটা তরি এবং বাচ্চাদের জন্য। তবে পরে সে ভেবে দেখলো এটা তো নাইনসাফি হবে, কারণ বাসায় তো তীব্র কাজে চাপে বাচ্চাদের সাথে ঘুমাতে পারে না, তাদের ঘুম নষ্ট হবে বলে। কিন্তু এখানে তো এসেছি তাদের জন্য, তাদের সময় দিতে, কাজ থেকে একটু অবসর নিয়ে। তাই একটা রুমই ঠিক করলো, আর সেই রুমটা এই হোটেলের হাইয়েস্ট স্কটলি রুম। কস্টলি রুম, যাতে সব রকম সুবিধা আছে মোটামুটি। তবে বাচ্চারা এখনো ঘুমে, তাদের একবার জাগানো গেলেও পরের বার আর জাগানো যায়নি। তানবীর এখন তীব্রর কোলে আর তানহা তরির কোলে। সেই অবস্থাতেই রুমে গিয়েছে তারা। বিছানায় বাচ্চাদের শুয়ে দেওয়া হলে তীব্র তরিকে বলল, তারা মনে হয় না এখন ডাকলেও আর উঠবে না, ঘুমাচ্ছে ঘুমাক, এমনিতেও একটু পর ভোর হয়ে আসবে। সূর্যোদয় দেখতে তাদেরকে ডেকে দিব। যেহেতু বাথরুম 2টো আছে, তাই আপনি ডান দিকেরটাতে যান আর আমি বাম দিকেরটাই যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নিন, এরপর বেরিয়ে পড়ব, ঠিক আছে? আচ্ছা। বাচ্চারা সহ তীব্র আর তরি এসে দাঁড়ালো সমুদ্রের পাড়ে। হালকা আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে চারদিকে, তাদের মুখেও সেই আলোর কিরণ আসছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনের সাথে এই সূর্যোদয় উপভোগ করার অনুভূতি তরির কাছে একেবারে অন্যরকম লাগছে। বাচ্চাদের সাথে হেসে খেলে সেই সময়টা উপভোগ করে যাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল তীব্রর দিকে। তাকে দেখে তরির মুখে হাসি মিলে গেল। তীব্র সামনের দিকে তাকিয়ে আছে, তবে সে কি আদৌ সূর্যোদয় দেখছে কিনা তা বুঝতে পারছে না তরি। সেই দৃষ্টি শূন্যতায় ভরপুর। তরি আরো একটু ভালো করে লক্ষ্য করে দেখলো তীব্র চোখ চিকচিক করছে। খুশিতে তো নয় সেটা অবশ্যই। তরি আপন মনে নিজেকে নিজে প্রশ্ন করলো, তবে কি তীব্র কাঁদছে? হঠাৎ করে তানহা তীব্রকে উৎসুক ধাক্কা দিল। আব্বু, তুমি আত্ম না কেন? আমরা তো সবাই আত্মি। তানহার ধাক্কা পেয়ে তীব্র যেন চমকে উঠল। হয়তো অতীতের কোনো স্মৃতি মনে করছিল সে। 5 মিনিট যেন বাস্তবে ফিরে এসেছে।
তানহার দিকে একবার তাকিয়ে সাথে সাথে অন্যদিকে ফিরে মুহূর্তেই আবার তানহার দিকে ফিরে গেল। তবে এবার তরি দেখলো তীব্র চোখ স্বাভাবিক, কোনো পানি নেই। তানহার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তাকে কোলে নিল তীব্র, কিন্তু তরির কেন জানি সেই হাসিটা সত্যিকারের হাসি মনে হচ্ছে না। তানহাকে খুশি করার জন্য সেই হাসি, এমনটাই মনে হচ্ছে তরির। এবার নিজের বাম দিকে তাকিয়ে তরি দেখতে পেল তানভীরের মুখে বিষাদের ছায়া, কিন্তু ছেলেটা তো একটু আগেও হাসছিল। তীব্র এখন তানহার সাথে কথা বলায় ব্যস্ত। এই সময়টাতে তরি তানভীরের সাথে কথা বলা শুরু করলো। কি হয়েছে বাবু, তোমার মনটা খারাপ লাগছে কেন দেখতে? আব্বু কাঁদছিল ছোট মা, আম্মুর কথা মনে পড়ছিল আব্বুর। তানভীরের কথায় বেশ অবাক হলো তরি। এতটুকু একটা বাচ্চা কিভাবে বুঝে এসব? তুমি জানো কিভাবে বাবু? তোমাকে কে বলেছে? আমার হালকা কিছু কথা মনে আছে ছোট মা। আব্বু আমাকে নিয়ে এসেছিল এখানে আরেকবার, তখন তো আর জায়গাটার নাম জানতাম না। দাদি বলেছিল পরে যে কক্সবাজার, এভাবে এখনকার মতো তখনও দাঁড়িয়েছিলাম আব্বুর কোলে আমি আর আম্মুর সাথে। আম্মু এভাবেই আমাদের ফেলে কোথায় চলে গেল ছোট মা? কেন চলে গেল? বলতে বলতেই কেঁদে দিল ছেলেটা। তাকে দেখে তরির চোখেও পানি চলে এলো। তানভীরকে নিজের সাথে চেপে ধরে সেও কেঁদে যাচ্ছে, আর মনে মনে শুধু এটাই ভাবছে, মিলিকে যদি একটা বার সে দেখতে পেত। মেয়েটা শুধু তৃপ্তি আপুকে মেরেছে এমনটা নয়, তার আশেপাশের সবাইকে মৃত্যু সাপ অনুভব করিয়ে দিয়ে গিয়েছে। স্বার্থের জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে? এত কিছু করেও কি লাভ হলো? তীব্রকে তো সে পায়নি। মাঝখানে তৃপ্তি আপুকে মেরে ছেলে মেয়ে দুটোকে মাতৃহারা করে দিল। সূর্যোদয় দেখে সেখান থেকে ফিরে ঘুমিয়ে নিয়েছে তারা। সেই ঘুম ভাঙলো প্রায় 12:30টায়। ব্রাশ করে গোসল সেরে একেবারে নিচে নেমে এলো তারা। দুপুরে খাবার খেয়ে তানহা তানভীর বায়না ধরলো তারা আউটডোর গেমস খেলতে যাবে। তীব্র তরিকে বলল তাদের নিয়ে যেতে। সে একটা কল সেরে এরপর তাদের সাথে জয়েন করবে। যদিও কাজ থেকে সে আপাতত দূরে আছে, কিন্তু অফিসে কতটুকু কি কাজ হচ্ছে না হচ্ছে তার অনুপস্থিতিতে সেই খবর তো রাখতে হবে। তরি বাচ্চাদের নিয়ে সেখানে যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে দেখা খেলো। তৎক্ষণাৎ সরি বলে সে তাকিয়ে দেখলো একটা মেয়ে, বেশ স্মার্ট দেখতে, তার থেকে বয়সে বড়ই হবে, শার্ট ও জিন্স পরিহিতা। ধাক্কা লাগার সাথে সাথে তার হাতে থাকা হ্যান্ডব্যাগ পড়ে গিয়েছে নিচে, আর সেই সাথে বেশ কিছু জিনিস যা ব্যাগে ছিল। তরি ঘন ঘন সরি বলে সেই জিনিসগুলো ব্যাগে তুলে দিতে লাগলো। সেখানে এইরকম দেখতে 2-3টা কার্ডও ছিল। সেখানে লেখা ছিল ডাক্তার মিলা আফরোজ, গাইনি স্পেশালিস্ট। তরির চোখ সেদিকে আটকে গিয়েছে। হঠাৎ সেই মেয়ের গলা শুনতে পেল। হয়েছে। তরি তাড়াতাড়ি একটা কার্ড কৌশলে সরিয়ে নিল আর মুখে হাসি ফুটিয়ে বলল, জি, আবারও সরি, আমি দেখতে পাইনি আসলে। ইটস ওকে, বুঝতে পেরেছি। বলেই মেয়েটি চলে গেল। আর তরি সেদিকে তাকিয়ে ভাবতে লাগলো, এইটা কি তাহলে সেই মিলা, তৃপ্তি আপুর খুনি? মিলা সেই কখন থেকে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে 2টো সুইমিং পুলের ব্যবস্থা আছে, তার মধ্যে একটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য। মিলা সেখানেই দাঁড়িয়ে আছে। তবে কথা সেটা না, কথা হলো গতকাল সে যে মেয়েটির সাথে দেখা খেয়েছিল, সেই মেয়েটি তাকে রাতে ফোন করেছিল যে তার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তখন সে জিজ্ঞেস করেছিল কোথা থেকে ফোন নম্বর পেয়েছে। তখন বলছে স্বপ্না কি এখানে এসে বলবে, আর তাকে এমন কিছু কথা বলবে যাতে সে নিজেই লাভবান হবে। মিলা তো মাথায় আসছে না যে কি এমন কথা। তাছাড়া এতক্ষণ ধরে অপেক্ষা করা যায় নাকি? আপন মনে মিলা সেই আগন্তুক মেয়েটির দিকে ইচ্ছামতো গাল বন্ধ করে যেই না সামনে পা বাড়াতে নিবে নিজের রুমে যাওয়ার জন্য, তখনই শুনতে পেল পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর। তাকিয়ে দেখতে পেল গতকালের মেয়েটি। তাকে দেখা মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঝটপট মিলা বলল, এতক্ষণ আমাকে অপেক্ষা করানোর মানে কি? আপনাকে আমি চিনি না, জানি না, শুধুমাত্র আমায় নাকি আপনার কিসব কথা শুনে লাভ হবে সেই কথা বলে এখানে এনে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছেন। আমার সাথে কি তামাশা করেন আপনি?
মিলা কথাটা শেষ করতে না করতেই দেখলো তার সামনে থাকা মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠলো। মিলা বুঝতে পারছে না মেয়েটি কি ছোট খুকি নাকি। এইটুকু কথা শুনেই এত বড় মেয়ে কাঁদে কিভাবে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি আরো উচ্চস্বরে কেঁদে উঠলো। আপু আমাকে বাঁচান আপু, আমি খুবই বিপদে আছি, আমাকে সাহায্য করুন আপু। বিনিময়ে আমিও আপনার চাওয়া পূরণ করব, কথা দিচ্ছি। এই মেয়ে, পাগলের প্রলাপ বকছো নাকি? তোমার কথার তো কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না আমি। কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমার নাম তরি সুলতানা আপু, তীব্র রায়হানের তৃতীয় স্ত্রী আমি। কি বললে? তীব্রর স্ত্রী? তৃতীয় স্ত্রী? এই মেয়ে, আমাকে বোকা বানাতে এসেছো? তীব্রর নাম ভাঙিয়ে? তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো তো। আমাকে কেউ পাঠায়নি আপু, আমি নিজে থেকে এসেছি। সত্যি বলছি, আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? এই যে দেখুন, আমার ফোনে দেখুন, আমার আর ওনার বিয়ের ছবি। বেশ কিছুক্ষণ অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল মিলা সেই ছবিগুলো দিকে। এরপর কাট জবাব দিল, এগুলো যে ফটো এডিট করে বসানো না, তার নিশ্চয়তা কি? তীব্র তোমাকে কেন বিয়ে করতে যাবে? ইনফ্যাক্ট তুমি কেন? তীব্র তো দ্বিতীয়বার বিয়ে করার কথা না, আর তুমি বলছো তার তৃতীয় স্ত্রী তুমি। কেন বিয়ে করার কথা না? তৃপ্তির জন্য বলছেন? তুমি তৃপ্তিকে কি করে চেনো? আমি চিনি না, কিন্তু সবই শুনেছি ওনার অতীতের ব্যাপারে। দেখলেন তো, বিশ্বাস করলেন না আমার কথা। এখন বুঝুন আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা। কিন্তু তীব্র তৃপ্তিকে ছাড়া তো অন্য কোনো মেয়েকে তার জীবনে কল্পনাও করতে পারে না। সেই জায়গায় তুমি বলছো সে আরো দুটো বিয়ে করে নিয়েছে। আরে দূর, আপনি বিশ্বাস করেন যে উনি ঠিক এরকম সবার সামনে দেবদাস হওয়ার ভান করে, বুঝলেন? ওসব তৃপ্তি কিছু না। আমি তো আপনাকে সেই কষ্টের কথাই বলতে এসেছি। কি কষ্ট? ওনার দ্বিতীয় স্ত্রী ওনাকে ছেড়ে কেন চলে গিয়েছিল জানেন? কেন কেন? কারণ উনি তাকে প্রচন্ড মারধর করতেন। কয়েকদিন আগে আমার তার সাথে রাস্তায় দেখা হয়েছিল। আহারে বেচারি কেঁদে কেটে আমার সাথে সব দুঃখ কষ্টের কথা বলেছিল। তীব্র রায়হান সবার সামনে দেখাতো সে তার দ্বিতীয় স্ত্রীকে পাত্তা দেয় না, কিন্তু আসলে সে সবার অগোচরে 16 আনা অধিকার আদায় করে নিত, বুঝলেন? আর অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি রাতের বেলা তাকে মেরে আধমরা বানিয়ে রাখতো আর বলতো আমার জীবনে মিলাকে চাই, আবার মিলাকে চাই। না, তখন সেই বেচারি বুঝতো মিলাকে, আর না আমি বুঝতাম। তবে আমি কয়েকদিন আগে যখন তীব্র রায়হানের মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে মিলাকে, তখন উনি যা নয় তাই বলেছেন, আপনি নাকি তৃপ্তির খুনি। কিন্তু আমি একটুও বিশ্বাস করিনি। কেন করব বলুন? কেন করব? কারণ কারণ কেন করবে? মিলা দেখলো তরি আবারও মুখে হাত দিয়ে কাঁদছে। এই কি, তুমি কাঁদছো কেন? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমাকে উনি প্রতি রাতে মারে, বাবা মা নিয়ে কুকথা বলে, অথচ সবার সামনে দেখায় উনি ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। উনি প্রায় রাতেই একটা কথা বলে জানেন, যখন মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যায় তখন বলে যে তৃপ্তি ছাড়া আমাকে সত্যিকার অর্থে কেউ ভালোবেসে থাকে সেটা মিলা, তোরা কেউ না। এরপর আবার মানে, আপনি যদি সত্যি তৃপ্তির খুনি হতেন তাহলে আপনাকে বারবার চায় কেন? এজন্য আমার বিশ্বাস হয় না তীব্র রায়হানের মায়ের কথা। বলতে বলতে আবারও কেঁদে দিল তরি, কিন্তু মিলা দোটানায় পড়ে গেছে। আসলে কি মেয়েটাকে বিশ্বাস করা যায়? আপনি কি এখনো আমার কথা বিশ্বাস করছেন না? আপনার আর কি কি প্রমাণ লাগবে আমাকে বলুন? তীব্র রায়হানের ছেলে মেয়েকে দেখবেন, সেটাও দেখলে বলে দিন, আমি তাদের আপনার সামনে নিয়ে আসব। আমি তীব্রকে দেখব। ঠিক আছে, আমি ওনাকে দূর থেকে দেখিয়ে দেব, তার দুটো সন্তান সহ। কবে দেখতে চান বলুন? আগামীকাল বিকেলে। পারবে? নিশ্চয়ই পারবো। আপনি দয়া করে তাকে বিয়ে করে নিন আপু, আর আমাকে মুক্তি দিন। বিশ্বাস করুন আমি ভালো নেই, একদম ভালো নেই। ওনার দ্বিতীয় স্ত্রী তো কৌশলে কিভাবে জানি পালিয়ে গিয়েছে, আমি তো সেটাও পারছি না। পালিয়ে গিয়ে সে বেঁচে গেছে, কিন্তু আমি প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি, না পারছি কইতে আর না পারছি সইতে। আমাকে মুক্তি দিন আপু, আমাকে মুক্তি দিন। সেসব পরে হবে, আগে যেটা বলেছে সেটা করবে। অবশ্যই করব আপু, আপনাকে শুধু সে সাহায্য করব সেটা তো নয়, আমি তো নিজেকে বাঁচাতে পারবো এটা করলে। নিজের ভালো তো পাগলেও বোঝে বলুন। তবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল আপু, যদি কিছু মনে না করেন।
বলো। আমি শতভাগ নিশ্চিত যে তীব্র রায়হানের মা যা বলেছে আমাকে সবটাই ডাহা মিথ্যা। আপনারা কি আগের থেকেই প্রণয়ে আবদ্ধ ছিলেন? তাহলে তৃপ্তি কোথা থেকে এসেছিল? সেগুলো আমি তোমাকে এখন বলার প্রয়োজন মনে করছি না। আগে আমার কথা মতো কাজ করবে, তারপর সব কিছু। আমি চলি আজকে, কালকে বিকেলে মনে থাকে জানো? জি জি, একদম। রাতের বেলা তীব্র সহ বাকি 3জন সদস্য রিলিজ হওয়ায় একটা নতুন মুভি দেখতে এসেছে। এখানে মুভি হলও আছে। নিজেদের রুমে এসে খাবার অর্ডার করে খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তারা। 2টো বিছানা আছে, একটায় তীব্র ঘুমায় আর একটায় তরি এবং তানহা তানবীর। তরি প্রথমে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নিজের ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। তাদের রুমটা এমনভাবে অবস্থিত, সেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যায় ব্যালকনিতে দাঁড়ালে। পূর্ণিমা রাত আজকে, চাঁদের আলো তরির উপরে এসে পড়ছে, মৃদু বাতাস বইছে বাহিরে, শীতল একটা পরিবেশ, আর দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। তরি আপন মনে ভেবে চলছে, সে যেটা করছে সেটা ঠিক করছে তো? এটা প্রতারণা হয়ে যাচ্ছে না? তার পাপ হবে না? সে কি আসলে শেষ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারবে? মাথা ঘুরে দেখলো একবার ছোট দুটো রাজকন্যা আর রাজপুত্রের দিকে, এরপর একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে বলল, আমাকে পারতেই হবে। চোখ ঘুরিয়ে সাথে থাকা বিছানায় চোখ গেল আবার। তীব্র ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে খুবই নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। তীব্রের সাথে যেটা করেছে সেটা ঠিক করছে তো সে? নিঃশব্দে ব্যালকনি থেকে হেঁটে এসে আবার রুমে ঢুকলো সে। তীব্র যে বিছানায় শুয়ে, তার পাশে একটা মিনি টেবিল রাখা, সেটাতে তীব্র পকেট ব্যাগ রাখা। তরি কেন জানি ইচ্ছে হলো একটা বার সেটা খুলে দেখতে। একটা দৃশ্য আকর্ষণ করছিল সেটার প্রতি, নিজেকে দমাতে না পেরে অবশেষে সেটা হাতে নিয়ে নিল। খুলে দেখলো ক্রেডিট কার্ড, বেশ মোটা অঙ্কের কিছু টাকার পাশাপাশি ছোটখাটো কিছু কাগজ, হয়তো প্রয়োজনীয় কিছু। তবে তরির মনে হলো এসবের কোথাও প্রয়োজনীয় কিছু আছে। সেটা ব্যাগের ভিতরে একটা ছোট জায়গায় আছে, যেটা চেন দিয়ে আটকানো, খুব যত্ন রেখেছে সেটা। তরি চেনটা খুলে দেখতে পেল সে যেটা অনুমান করছিল সেটাই আসলে ঠিক। তীব্রর এসব টাকা পয়সা থেকেও অনেক জরুরি কিছু তার পকেটের ব্যাগে সবসময় রাখে, নিজের একান্ত নিকটে। হ্যাঁ, একটা নারীর ছবি আছে এখানে, সেই নারী যার স্থান তীব্রর জীবনে প্রতিস্থাপনীয়, তৃপ্তির ছবি। তার রুম, তার পকেট ব্যাগ, তার মন, তার হৃদয়, সব জায়গায় শুধু একটা নারীরই বসবাস। তরির মাঝে মধ্যে তৃপ্তিকে খুব ভাগ্যবতী মনে হয়। আমাকে জীবন দশায় হয়তো অনেকেই আমাদের আপন থাকে, নিকটে থাকে, কিন্তু মৃত্যুর পর কয়জন আমাদের স্মরণ রাখে, নিজেদের দোয়ায় আমাদের রাখে? এমন ভালোবাসার মানুষ পায় কয়জন? আচ্ছা, তোর জীবনে কি কখনো সেই রুমের ভালোবাসা আসবে না? নিখুঁত স্বর্গীয় পবিত্র ভালোবাসা। নিজের প্রশ্ন শুনে নিজেই হেসে উঠল তরি। মনটা বড্ড লোভী হয়ে গেছে, এটাকে দমানো প্রয়োজন, খুব করে প্রয়োজন। তীব্র কাছ থেকে সে এমন কিছু আশা করতেই পারে না। সেই আশা যে অন্যায় হবে, তবু বেহায়া মন কেন বারবার সেদিকে ধাবিত হয়? উত্তর জানা নেই শহরে। আজকে তাদের প্ল্যান ছিল ইনানি বিচ এবং হিমসরিতে যাওয়ার, সেটা করেছেও বটে। সকলে নাস্তা করে চলে গিয়েছিল, এসেছে দুপুরে একটু পরে। যথারীতি গোসল এবং খাওয়া দাওয়া সেরে তীব্র ভেবেছিল একটু ঘুমাবে, কিন্তু বাচ্চাদের বায়না বলে কথা, এখানে নাকি তারা ঘুমাতে আসেনি, শুধু ঘুরবে, খাবে আর মজা করবে। বাচ্চারা বলল তার আগে ওয়াটার পার্কে যাবে, তারপর আইসক্রিম পার্লারে। তুই রুম থেকে বের হওয়ার সময় মিলাকে ফোন করে বলে দিয়েছে ওয়াটার পার্কে থাকতে, তীব্রকে সেখানে দেখতে পাবে। ওয়াটার পার্কে যাওয়ার পর থেকেই বাচ্চারা তীব্র এবং তরির সাথে খুনসুটিতে ব্যস্ত হয়ে গেছে। তাদের সাথে সময় কাটলেও তরির চোখ দুটো এখন খুঁজে বেড়াচ্ছে মিলাকে। কিছুক্ষণ পর তার দেখা পেয়েও গেল। অদূরে দাঁড়িয়ে আছে মিলা, তার দৃষ্টি তীব্রের দিকে বিদ্ধ হয়ে আছে, সেখান থেকে চোখ সরাচ্ছে না সে। এদিকে তরি একটু হাত উড়িয়ে দেখানোর চেষ্টা করলো মিলাকে যে সে বাচ্চাদেরও এখানে নিয়ে এসেছে, কিন্তু সে যে কার দিকে চেয়ে হাত নাড়াচ্ছে সেটা তার নিজেরই মাথায় আসছে না। প্রচণ্ড রাগ হচ্ছে তার। বুঝতে পারলো
এভাবে হাত নাড়িয়ে পাত্তা পাবে না সে। তাই এবার সরাসরি মিলার ফোন নম্বরে ডায়াল করলো। ফোন কানে লাগিয়ে স্পষ্টভাবে শুনতে পেল যে রিং হচ্ছে। তার মানে নীলার ফোনেও নিশ্চয়ই কল গিয়েছে। কি মেয়ে রে বাবা, ঠিক এজন্যই তীব্রতাকে পাত্তা দেয়নি, বেশ করেছে দেয়নি। উপায় না পেয়ে এবার তরি তীব্র সামনে এসে তাকে আড়াল করে দাঁড়ালো। তার সামনে এসে দাঁড়াতে দেখা মাত্রই তীব্র কপাল কুঁচকে গেল। কি ব্যাপার, আপনি এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? কেন, এতে আপনার কি সমস্যা? অবশ্যই সমস্যা। এত বড় জায়গা থাকতে আপনার আমার সামনে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হবে কেন? আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমার বডিগার্ড। তো হতেই পারি আপনার বডিগার্ড, এতে সমস্যা কি? মানুষের কালো নজর থেকে আপনাকে বাঁচাচ্ছি আমি। আমি বেশি না, একটা ধাক্কা দিলে সামনে যে পানি দেখছেন সেখানে গিয়ে উঠে পড়ে যাবেন। আর আপনি এসেছেন আমার বডিগার্ড হতে। আর কার কালো নজর, কিসের কালো নজর? এসব কুসংস্কারে প্রথমত আমি বিশ্বাসই করি না, আর দ্বিতীয়ত আমার উপরই কেন কালো নজর দিতে যাবে? কি হলো, উত্তর নেই তো? এবার দূরে সরে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে। তো কি হয়েছে? আমি না হয় আপনার থেকে একটু কম শক্তিশালী শারীরিক দিক থেকে, কিন্তু মানসিকভাবে আমি আপনার থেকে অনেক শক্তিশালী, বুঝলেন? আর আমার বয়সও তো কম নয়, তাই মোটেও আমাকে আন্ডার এস্টিমেট করবেন না বলে দিচ্ছি। ও আচ্ছা, খুব বয়স আপনার? অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন তাই তো? 24 কিংবা 25, এর বেশি তো না, যদি না আপনি আদু আপা হন। এই কি বললেন আপনি? আদু আপা মানে? আপনি জানেন আমি সব সময় হাইয়েস্ট নাম্বার পেতাম, ভার্সিটিতেও ফার্স্ট আমি এই পর্যন্ত। আপনি আমার মেধা নিয়ে প্রশ্ন তুলছেন? মোটেই না। আপনি কোন পরীক্ষায় কী ফলাফল করেছেন তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি শুধু কথার পরিপ্রেক্ষিতে বললাম। তো যদি আপনি দুর্দান্ত লেভেলের ছাত্রী হন তাহলে যেটা বললাম 25 বছরের বেশি তো আপনার হওয়ার কথাই না। আমার বয়স জানেন? 38 বছর চলছে। আপনার থেকে 13-14 বছরের বড়। সেই অনুযায়ী বলতে গেলে আপনি এখনো খুকি। আপনি আমাকে খুকি বললেন? এত বড় অপমান! অযৌক্তিক কথা তো বলিনি। আর আপনি তো প্রথম থেকে শুরু করলেন। বেশ তো ছিলেন ভালোই, হুট করে আমার সামনে এসে আমাকে আড়াল করে রাখছেন সবার থেকে, তাই তো বিরক্ত হয়ে এসব বলছি। তাই বলে আমাকে আদু আপা বলবেন, খুকি বলবেন? এই যে তানভীর আর তানহা দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছেন, আপনারা তিনজনই আমার কাছে খোকা আর খুকি। সবগুলোর নাক টিপলে দুধ বের হবে। তীব্র কথা বলতে বলতে এবার নিজেই হেসে দিল। আর তীব্র কথা শুনে তানহা তানবীরও খিক করে হাসছে তরির দিকে তাকিয়ে। তরির দুটো গাল এবং নাক ফুলে গিয়েছে রাগে। আচ্ছা আব্বুরা, আঙ্গুল ফুলে তো কলা গাছ হয়, মুখ ফুলে কি গাছ হয় বলো তো? তানহার তানবীর খুব গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর একসাথে বলে উঠল, বেল গাছ। ছোট মা, তোমাকে বেল গাছের মতো লাগছে, মানে তোমার মুখটা। হি হি হি। তরির আগে গটগট করে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ তার মনে হলো এসবের চক্করে সে তো যে কাজে এসেছিল সেটাই করতেই ভুলে গেছে। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে সে দেখতে পেল মিলা সেখানে আর নেই। আর কিছু না ভেবে তরিও সেখান থেকে চলে গেল। রাতের বেলা খাওয়ার সময় তরি স্পষ্ট বলে দিয়েছে সে আজ কাউকে খাওয়াতে পারবে না। যারা তাকে বেলগাছ বলেছে তারা যেন নিজেদের খাবার নিজেরা খেয়ে নেয়। বাচ্চারা বলেছে নিজেরাই খেতে পারবে, শুধু নিজেদের হাত ব্যবহার করবে না তারা। তরি না এবং বাচ্চাদের হাত। অবশেষে দীর্ঘ 40 মিনিটের তর্ক সমাবেশ পরে হৃদয়ে যুক্ত হয়েছিল। পুরোটা সময় তীব্র ছিল নীরব দর্শক, শুধু মুচকি আসছে সে। আর তার দিকে তরি কটমট করে তাকিয়েছিল। সকালে খাওয়ার পর্ব শেষ হলে তরি বাচ্চাদের বলল কিছুক্ষণ টেলিভিশন দেখতে। সে একটু ফোনে কথা বলে আসবে তার আব্বুর সাথে। বেলকনিতে গিয়ে তরি তার আব্বুর ফোনে ডায়াল করতে যাবে, তখনই দেখে নিতুর ফোন। হাসি মুখে ফোন রিসিভ করে তরি।
এই তো এখন বলবি কেমন আছিস রে নিতু, কি করছিস? তোকে অনেক মিস করি, কতদিন দেখা হয়নি আমাদের, কথা হয়নি আমাদের, তাই তো? থাক, এগুলো তোকে আর কষ্ট করে মুখ ফুটে বলতে হবে না, তোর কাজকর্মেই বোঝা যায় সব। হয়েছে নালিশ দেওয়া? তোর নালিশগুলো কিন্তু দারুণ, আমার কাছে আমারই নামে নালিশ দিস তুই। তবে তোর সব অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু কি করব বল? বিয়ের আগে তো নিজেই দেখতি তোর সাথে প্রত্যেক দিন কথা বলা লাগতোই আমার। এখন তো অনেক দায়িত্ব বেড়ে গেছে, আমার উপায় নেই রে, সময়ই পাই না, বিশ্বাস কর। গত 3 দিন ধরে আব্বুর সাথেও কথা বলতে পারিনি, এখন আবার এসেছে কক্সবাজার। ওয়াও, হানিমুনে? তোর মাথায় এগুলোই থাকবে আমি জানি। পরীক্ষার পর একটু রিফ্রেশমেন্ট আমারও দরকার ছিল, আর বাচ্চাদের নিয়েও অনেক দিন বাইরে বের হওয়া হয়নি নাকি, তাই সবটা মিলিয়েই আর কি ঘুরতে আসা। ও শোন, মনে পড়েছে হঠাৎ করে একটা কথা, সেদিন রাফির নামের ছেলেটির সাথে তুই আমাকে বসিয়ে দিয়ে গিয়েছিলি, মনে আছে? আছে তো, কেন, কি হয়েছে? আর বলিস না, তুই যাওয়ার পর তোর উপরে একেবারে একটা কোর্স আই করে ফেলেছে আমার থেকে। কোথায় থাকিস, কি করিস, পরিবার, ব্লা ব্লা ব্লা, এমনকি তোর ফোন নাম্বার পর্যন্ত আমার থেকে নিয়ে গিয়েছে। কি বিরক্তিকর। তার মানে সেই কুকাজ তুই করেছিলি? কি করেছি? আরে সেই ছেলে ফোন দিয়ে কিসব ফালতু কথাবার্তা বলে, গায়ে পড়া ছেলে একটা। আব্বুর সাথে দেখা করতে গিয়েছিলাম, সেদিনও ফোন দিয়েছিল। তোকে বিরক্ত করে নাকি? না, ঠিক বিরক্ত না, কিন্তু আমার পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে যেহেতু, তো তার এটা বোঝা উচিত যে আমি তার উপর একটু ইন্টারেস্টেড নই। তবু এই আরেকটা কথা বলতো, হেলালকে কি তুই আমার ফোন নাম্বার দিয়েছিস? আরে পাগল কুকুর কামড় দিয়েছে নাকি যে ওই ছ্যাঁচড়াকে তোর নাম্বার দিব? কেন, সেও কি ফোন করেছে নাকি? তবে আর বলিস কি। তোর নিতুর সাথে কথা বলতে বলতেই দেখলো তার ফোনে আরেকটি কল এসেছে মিলার নম্বর থেকে। সেটা দেখে নিতুকে বলল, আমি তোকে একটু ফোন দিচ্ছি নিতু, একটা ইমার্জেন্সি কল এসেছে, রাখছি। এবার মিলার ফোন রিসিভ করে তরি। আপু দেখেছিলেন আজকে তীব্র রায়হানকে, সাথে তার বাচ্চা দুটোও ছিল। আমি আপনাকে হাত নাড়িয়ে ইশারা দিয়েছিলাম। আমি তো ঠিক মতো তীব্রকে দেখতেই পারিনি, তুমি সামনে এসে দাঁড়িয়েছিলে কেন পরে? তোর চোখ দুটো ফুটো করতে। এই কি বলছো মিনমিন করে? চোখ কি শুনতে পাইনি আমি? আরে না, চোখে কেন হতে যাবে? আসলে আপু, আমি তো তীব্র রায়হানের সামনে দাঁড়াতে চাইনি, উনি সেখান থেকে এসে পড়তে চেয়েছিলেন। আমি তো ওনার সামনে গিয়ে বোঝাচ্ছিলাম যাতে না আসে। উনি প্রচণ্ড বকাঝকা করেছিলেন আমাকে, কিন্তু আমিও তাকে কথার মাধ্যমে আটকে রেখেছিলাম। একটু পর ফিরে দেখি আপনি নেই। আপনি চলে গেলেন কেন আপু? আপনাকে দেখানোর জন্যই তো আমি এনেছিলাম ওনাকে সেখানে। আপনাদের মিল করিয়ে দিতেই তো এতটা কষ্ট করছি আমি। তাই বুঝতে তো পেরেছেন যে এটা তীব্র রায়হানে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা পেরেছি। আমাকে তুমি আগামীকাল তীব্রর সামনে নিয়ে যাবে, আমি নিজের কানে তার মুখ থেকে শুনতে চাই যে সে আসলে আমার জন্য মনে কি অনুভূতি রাখে, বুঝতে পেরেছ? সরাসরি? আমি সরাসরি আপনাদের সাথে থাকতে পারবো না আপু। কেন পারবে না? বোঝেন না কেন আপু, অনেক একটু ভয় পাই তো আমি। কালকে বিকেলে আপনি জুস বারের এখানে থাকবেন, আমি ওনাকে সেখানে পাঠানোর চেষ্টা করব। ধরে নিন পাঠিয়েই দেব যে করে হোক। এরপর আপনারা নিজেদের অনুভূতি আদান প্রদান করবেন। আমি তৃতীয় ব্যক্তি হিসেবে আপনাদের মাঝে কেন থাকতে যাব বলুন? ঠিক আছে, কথাটা মাথায় থাকে যেন। অবশ্যই আপু, শুভরাত্রি। তোরে ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল। আপন মনে নয়, প্রকাশ্যে বলল সে এবার। অন্তিমবারের মতো শুভরাত্রি মিলা আফরোজ। জুসবারের ভিতরে মানুষ খুব একটা বেশি নেই, যারা আছে তারা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তাদের সঙ্গীদের সাথে। মিলা জুসবারে গেল মোটামুটি তাড়াতাড়ি। প্রবল উত্তেজনা কাজ করছে তার নিজের মধ্যে। আজকে সে তার তীব্রকে দেখতে পাবে। তার তীব্র? হ্যাঁ, অবশ্যই তার। একটা জলজন্ত মানুষ অব্দি খুন করে ফেলেছে, যে মানুষের জন্য তাকে তো নিজে করে দাবি করবেই সে। চতুর্দিকে চোখ বোলাতে লাগলো মিলা, তৃষ্ণা তো সেই দৃষ্টি, কিন্তু না, তীব্রকে সে দেখতে পেল না, পাবেও না এখন হয়তো। সে তো একটু তাড়াতাড়ি চলে এসেছে।
তীব্র তো আর এত তাড়া নেই নিশ্চয়ই। বেখালি মনে সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ মিলার চোখ পড়ল বাড়ার একটা কোনায়। পিঠ দেখা যাচ্ছে লোকটার, সুঠাম দেহ এবং যথেষ্ট উচ্চতা সম্পন্ন পুরুষ। তীব্রকে তো পেছন থেকে দেখতে এরকমই লাগতো। সেই ছোটবেলা থেকে চিনে মেলা তাকে। দেখাই যাক একবার সামনে গিয়ে না হয়। এক্সকিউজ মি। লোকটি এই পাশে মুখ ফেরানোর সাথে সাথে বেশ চমকে গেল মেলা। হ্যাঁ, ট্রিপবয় তো এটা। চেহারা কতটা পাল্টে গিয়েছে। সেদিন ওয়েটার পার্কে একটু দূরে ছিল বিধায় ততটা বুঝতে পারিনি। আগের বাচ্চা ছাপটা আর নেই। বয়স বেড়েছে এবং বাড়ছে, সেটা বোঝাই যাচ্ছে। মিলার চোখ দুটো খুশিতে চিকচিক করছে, কথায় গলায় এসেও আটকে যাচ্ছে। কত কথা ভেবে রেখেছিল সে তীব্রকে বলবে দেখা হলে, এখন কথা আসছে না কেন মুখ দিয়ে। কেমন আছিস মিলা? চকিতে ফিরে তাকালো মিলা তীব্রর দিকে। কতগুলো বছর পরে আবার সেই পরিচিত কণ্ঠস্বর। তীব্র কি সত্যি তাকে আপন করে নেবে? তোর নামের মেয়েটি তো সেটাই বলেছিল, হয়তো আসলেই তাই। তীব্র তার ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছে। আমাকে কি তুই ভালো থাকতে দিয়েছিস ট্রিপ্য? চেয়েছিলাম তো ভালো থাকতে। সেই সুযোগটা পাওয়ার জন্য কত চেষ্টাই না করলাম। ফলাফল কি ছিল? অপমান করে তাড়িয়ে দিয়েছিলি আমায়। আমার পক্ষে তখন তোকে গ্রহণ করা সম্ভব ছিল না মিলা। তৃপ্তি মারা গিয়েছে, কয়েকটা মাস পার হয়ে গিয়েছিল। এর মধ্যেই তুই এসে অন্যায় আবদার করা শুরু করলি। আর তাছাড়া তুই যে কথাটা যাওয়ার আগে দিয়ে বলে গিয়েছিলি, সেটার পর কি তখন তোকে মেনে নেওয়ার কোনো উপায় ছিল? তখন তো তৃপ্তির জায়গা তুই অন্য কাউকে দিতে পারবি না বলে আমাকে তাড়িয়ে দিলি। এরপর তো ঠিকই দুটো বিয়ে করে নিলি। তোর বর্তমান স্ত্রীর থেকে আমি সব শুনেছি। এভাবে আর কতক্ষণ থাকা যায় বল? আমিও তো একটা মানুষ, আমারও তো একাকিত্ব বোধ হয়, আমারও তো কাউকে প্রয়োজন, তাই না? আচ্ছা, তুই এখনো বিয়ে করিসনি? করেছিলাম পরিবারের সবার কথা রাখতে। যতই অন্য সমাজের কথা বলি না কেন, আমরা কোনো লেভেলের সোসাইটিতে বিলং করি সেটা তো জানিসই। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমার ক্ষেত্রেও তাই। হাজবেন্ড সহ এসেছিস? আমি ডিভোর্সি। সে কি কারণ? আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। কেন জানি মনে হচ্ছিল সে আমার টাইপের না। আসল কথা হয়তো বা তোর জায়গা তাকে দিতে পারিনি। সে যাই হোক, পুরাতন কথা বলে লাভ নেই। মূল্য কথা হলো বিয়ের 1 বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় আমার। এরপর থেকে এভাবেই আছি। আর কি তৃপ্য, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোরই মেয়েটা বলেছিল তুই নাকি তার সাথে সুখী নস। না হওয়ারই কথা। মেয়েটাকে দেখেছি আমি। তোর সাথে এই মেয়ে কোনোভাবেই যায় না। তাকে বড়জোর তোর বাচ্চাদের দেখাশোনার কাজে রাখতে পারতি। সরাসরি বিয়েই করে নিলি। সেটাই হোক, সে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি। তাকে আমাদের কথার মাঝখানে না আনি। তুই আমার দিকটা একটু বিচার করে দেখ তৃপ্য। আমি তোকে কতটা ভালোবাসলে একজন মানুষকে মেরে ফেলার মতো সাহস রাখি। একটা মানুষ কোনো পর্যায়ে ভালোবাসতে পারলে এমনটা করে বল? হ্যাঁ মানছি তুই তৃপ্তির সাথে ভালো ছিলি, বিশ্বাস কর। আমিও তোকে খুব সুখে রাখবো। আমাদের একটা সুখী পরিবার হবে। এই যে এইভাবে আমি, তুই আর তোর বাচ্চা দুটো মিলে আরও অনেক জায়গায় ঘুরতে যাব। তোরিকে বাচ্চাদের সাথে রেখে দেব। সে ভালো বাচ্চা সামলাতে পারে। আমার নিজেরও মনে হয় তোরই এমন একটা কম্প্রোমাইজ করবে, কারণ সে বলেছে তোর সাথে সুখী না। তাকে ডিভোর্স দিয়ে দে। বাচ্চাদের কেয়ারটেকার হিসেবে সে কাজ করবে, আর আমরাও নিজেরা ভালো থাকতে পারবো। কি হলো তৃপ্য, বলছিস না কেন কিছু? তোর সাথে আমিও একমত, কিন্তু হুট করেই তো বিয়ে করা সম্ভব না। আমি তোকে আমার জীবনে অ্যাকসেপ্ট করতে চাইছি, কিন্তু তৃপ্তির ব্যাপারটা নিয়ে আমার পরিবার তো নাও করতে পারে। তাছাড়া ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করা, তোর পরিবার রাজি করানো, বলতে পারিস ব্যাপক সময় সাপেক্ষ ব্যাপার। এইসব কিছু না, চল বিয়ে করে ফেলি আমরা। ডিভোর্স দিতে আর কতক্ষণ? একবার বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে তোর পরিবার থেকে এমনিতেই রাজি হয়ে যাবে। আর আমার পরিবার নিয়ে তুই চিন্তা করিস না। আমার খুশিতেই তাদের খুশি। তোর সাথে নতুন করে নতুনভাবে একটা জীবন শুরু করতে চাইছি মিলা। শুরুটাই যদি তাড়াহুড়োতে হয় তাহলে আমার ভালো লাগবে না। এতগুলো বছর যখন অপেক্ষা করতে পেরেছি দুজন, তো আর কয়েকটা দিন করি। ঠিক আছে, তোর জন্য সব কিছুতেই রাজি আমি। তুই কোথায় থাকিস এখন? কোথায় চাকরি করিস? আমাদের সেই চেনা পরিচিত শহর ছেড়ে তো অনেক আগে চলে গিয়েছিস।
বগুড়া থাকি এখন, সেখানেই পোস্টিং। কয়েকটা দিন ছুটি নিয়ে ঢাকা আসতে পারবি না? একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম। আর কি ভাবছিলাম, নিশ্চয়। তোরা এখান থেকে ব্যাক করবি কবে বল, তাহলে আমরা সেই অনুযায়ী প্ল্যান করব। আচ্ছা তোর ফোন নাম্বার দে, আমি তোকে টেক্সট করে সব জানিয়ে দিব। আমাদের কথা হবে এখন ফোনে। তীব্র তরি তানহা তানবির আজকে ঢাকায় ফিরেছে আবার। মিলা বলেছিল তাদের সাথে সেও যাবে, কিন্তু তীব্র বলছে এখনো যেহেতু বাচ্চাদের কাছে তার পরিচয় স্পষ্ট নয় এবং তরির সাথে খুবই ঘনিষ্ঠ তারা, তাই হুট করে তাকে এখানে মেনে নিতে পারবে না। কয়েকটা দিন পরে যখন সব ঠিক হবে তখন না হয় করা যাবে। তীব্রর সাথে যোগাযোগ করে মিলা ঢাকায় চলে এসেছে। হোটেলে থাকবে রাতে, আর পুরোটা দিন তীব্রর সাথে সময় কাটাতে পারবে এটা ভাবতেই সে খুশিতে গদগদ হয়ে উঠল। আজকে রাতে এসেছে ঢাকায়, আগামীকাল সকালে তীব্র নাকি বলেছে তার সাথে দেখা করবে। সেই সাক্ষাৎকারে কি হবে সেটা নিয়েই রং বেরঙের স্বপ্ন বুনতে শুরু করেছে মিলা। আমাকে ডেকেছিলেন? ভিতরে আসুন। বাচ্চারা ঘুমিয়েছে? জি, তাদের ঘুম নিশ্চিত করেই এসেছি এখানে। প্রমাণ ঠিকঠাক রাখছেন তো? সেসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমি যখন দায়িত্ব নিয়েছি তো আপনি নিশ্চিন্ত থাকুন। আগামীকাল আপনি আমার সাথে যাচ্ছেন না? মানে আমি না গেলে কিভাবে হবে? আর আমি যাব নাই বা কেন? প্রথমত বাচ্চারা আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনি তাদের অভ্যাস হয়ে গিয়েছেন। দ্বিতীয়ত আমি আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। মিলা যথেষ্ট বিপজ্জনক একটা মেয়ে, সেটা আপনিও জানেন, আমিও জানি। খানিকটাও যদি সে টের পেতে পারে এ ব্যাপারে, তাহলে আপনাকে ছাড়বে না সে। আপনি আমার সুরক্ষার চিন্তা তো কড়ায় গন্ডায় করে নিচ্ছেন, আর নিজেরটা? তরির প্রশ্নটা খুবই অবান্তর শোনালো তীব্রর কাছে। বিদ্রুপ হেসে বলল, মিলা এতটা শক্তি এখনো সঞ্চয় করে উঠতে পারিনি যে আমাকে কিছু করতে পারবে। প্রথম কথা হলো শারীরিক শক্তি প্রয়োগ করে সে পারবে না। দ্বিতীয় কথা হলো তার মানসিক এতটাও পাকাপোক্ত হয়নি যে আমার উপর হামলা চালাতে পারবে সে। মিলার সাইকোলজি আমি অনেকটাই বুঝে গিয়েছি, আর আমি একা তো আর যাচ্ছি না, তাই আমাকে নিয়ে চিন্তা করবেন না। কার সাথে যাবেন আপনি? তীব্র মিলাকে বলেছে রেস্টুরেন্টে একেবারে খাওয়া দাওয়া করে বিয়ের কথাবার্তা বলে একটু একান্ত সময় কাটাবে তারা। সে অনুযায়ী এখন তারা খাবারের অর্ডার করে বসে আছে রেস্টুরেন্টে। মিলা এখানে আসার একটু পর থেকেই শুরু করেছে মেহেদি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, কোনটাতে কি পরবে। মিলা ফোন ঘেটে একাকার করে ফেলেছে আর তীব্রকে একটু পর পর এটা সেটা দেখাচ্ছে। তীব্রও হেসে হেসে মিলার সাথে সায় দিচ্ছে। মিলা এখন পুরোদমে ফোনে ব্যস্ত। হুট করে তীব্র মিলাকে জিজ্ঞেস করলো, তৃপ্তির ডেলিভারি যে হসপিটালে হয়েছিল সেখান থেকে তুই চলে আসলি কেন হঠাৎ? হুট করে বগুড়া পোস্টিং নেওয়ার প্ল্যান করলি যে? গা ঢাকা দেওয়ার জন্য তখন সেখানে থাকাটা রিস্ক হয়ে যেত আমার জন্য। ফোনে একদৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ো আঙুলের দিকে। এখানে সেখানে সুইপ করতে করতে মিলা জবাব দিল, তুই একা চলে আসলি, কিন্তু একা তো আর তুই ছিলি না। ডেলিভারি করার সময় নার্স, অ্যাসিস্ট্যান্ট তারাও তো ছিল না। তুই একা চলে গিয়ে লাভ কি হলো? আরে তারা কি মুখ খুলবে নাকি? ভেতরে কি হয়েছে সেটা তো আর কেউই গিয়ে দেখে আসেনি। টাকা দিতে হয়েছে অনেক। এই যা, এখন চুপ থাকতো। আমার সাথে কোঅপারেট করবি সেটা না, শুধু পুরান কথা ঘাটাঘাটি করছিস। আরে আমি তো তোর সাথেই আছি। এদিকে দে ফোন, তোর জুয়েলারি ঠিক করে দেই, কোনটা পরবি? মিলা হাত থেকে ফোন নিয়ে জুয়েলারি সিলেক্ট করতে ব্যস্ত হয়ে পড়লো। তীব্র মিলাকে এই ডিজাইন সেই ডিজাইন দেখাচ্ছে। এরই মধ্যে আর চোখে তাকে জিজ্ঞেস করলো, বেশ অনেক টাকা দিতে হয়েছে তাদের। তাহলে কতজন ছিল রে? কাকে কত করে দিয়েছিস? এই যে দেখ, সব্যসাচীর এই জুয়েলারিতে তোকে দারুণ লাগবে। ওয়াও, তোর চয়েস আছে বলতে হবে তৃপ্য। এই জন্যই তো তুই আমার চয়েস, সব কিছুতেই বেস্ট। তো কত টাকা কাকে দিয়েছিলি বললি না? ও, ওই অ্যাসিস্ট্যান্ট ছিল 2 জন, নীরব আর তুষার। 1 লাখ করে 2 লাখ দিয়েছি। নার্স ছিল 2 জন, রিমা আর কি জানো, ও সুরাইয়া, 30,000 করে 60,000। আর আয়া ছিল 3 জন, তাদের নাম মনে নেই।
লো ক্লাস। তাদের নাম কে মনে রাখে? তাদের 10,000 করেই দেওয়াতেই মুখ বন্ধ, প্রায় 3 লাখের মতো আর কি। বাহ, এতটা করলি আমার জন্য। তা আঙ্কেল আন্টি কেউ জানে? ত্রিপ্র, তুই একবার বিয়ের কথা বলে 10 বার পুরান কথা ঘাটছিস। আমি কতটা এক্সাইটেড দেখ। আর তুই? আরে আমিও তো এক্সাইটেড, সুপার এক্সাইটেড। এত এক্সাইটেড আম্মুর পেট থেকে বের হওয়ার পরে আর হয়নি, বিশ্বাস কর। যা ফাজিল। বল না রে, আঙ্কেল আন্টি জানে এই ব্যাপারে? না, তাদের জানিয়ে কি করব? এটা কি আর কাউকে জানানোর কথা নাকি, ঢাকঢোল পিটিয়ে? কিন্তু এখন যে সবাই জানবে। মিলা এমনভাবে তীব্র দিকে তাকিয়ে আছে যেন দিন দুপুরে ভূত দেখছে সে। আর তীব্র চোখে তীক্ষ্ণতা, রাগ এবং তিক্ততা। মিলাকে একজন মেয়ে ধরে আছে শক্ত করে, আর দুজন পুরুষ তার পাশে দাঁড়ানো, তাদের সাথে তীব্র। হুট করেই এই তিনটে মানুষ, অর্থাৎ মেয়েটা এবং পুরুষ দুটো, তাদের কথা মাঝখানে চলে এসেছে এবং মিলাকে টেনে দাঁড় করিয়েছে টেবিল থেকে মেয়েটি। মিলা এখনো হাবভাব কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে এখানে। তীব্র দিকে তাই এভাবে তাকিয়ে আছে। এরা কারা ত্রিব্য? আমাদের কথার মধ্যে কেন এসেছে? আমাদের পাশের টেবিলেই বসেছিল, খেয়াল করিসনি? সেটাই তো আমি জানতে চাচ্ছি, তারা কে যে আমাদের মাঝে ইন্টারাপ্ট করতে এসেছে? আর এই মেয়ে, হাউ ডিয়ার ইউ আর! আমাকে এভাবে ধরে রাখার সাহস হয় কি করে তোমার? তুমি জানো আমি কে? আই ত্রিব্য, তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? যে তিনজনকে দেখছিস তারা প্রত্যেকেই পুলিশ। ইনফরমাল ড্রেসে এসেছে এখানে, আর তোর জন্য বাইরে গাড়ি সহ পুরো বন্দোবস্ত করা আছে থানায় যাওয়ার। কি বলছিস এগুলো তুই ত্রিব্য? আমি থানায় মানে? প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত তোর সাথে আমার এবং তোরির কথোপকথন সব রেকর্ড করা আছে। আর তুই আমার কাছে ঠিক কী কী বলেছিস সেগুলো একটু মাথায় নাড়াচাড়া করা, দেখবি সবটা পরিষ্কার হয়ে যাবে। তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারিস না ত্রিব্য। তুই না বলেছিলি আমরা নতুন করে আবার সংসার করব? আমার তো এখনো বিয়ের প্ল্যানিং করতে এসেছি, তাই না বল? বিশ্বাসঘাতকতা আমি তোর সাথে করেছি? আর ইউ কিডিং উইথ মি? নাকি তুই আমার সাথে করেছিলি? আমি তো শুধু তোর ঋণ শোধ করলাম। কিসের ঋণ জানিস? বিশ্বাসঘাতকতার ঋণ, টিট ফর ট্যাট, জানিসই তো। কথার মাঝখানে তীব্রর ফোন বেজে উঠল। বলুন। এখন তো আমি আসতে পারবো নাকি? পুলিশ মিলাকে ধরে ফেলেছে না? আমি আপনাকে না করেছি, যা বলছি বুঝেই বলেছি। এই ব্যাপার নিয়ে আর একটা কথাও বলবেন না। তীব্র ফোন কেটে সামনে মিলার দিকে তাকালো। চোখ মুখে তার খুব প্রকাশ পাচ্ছে। তো তুই কি বলছিলি? সংসার করার কথা তোর সাথে? তুই আসলেই পাগল রে মিলা। তোকে প্রথম তোরই দেখেছিল। আমি তো তোকে সেদিনের পর থেকে আর খুঁজেই পাইনি। যেদিন তুই তৃপ্তিকে খুন করেছিলি সেটা স্বীকার করেছিলি। পালিয়ে গিয়ে এই শহর থেকে ভালোই করেছিলি, একেবারে ফ্যামিলি নিয়ে। ফোন নাম্বার চেঞ্জ করে ফেললি। তোর কোনো রিলেটিভসকে আমি চিনি না। আর হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছিলাম, তারা আমাকে স্পষ্ট করে কিছু বলতে পারেনি, তাই তোকে আর ধরতে পারিনি। কিন্তু তোকে প্রথম হোটেলে দেখে তার সন্দেহ হওয়ায় সে আমার কাছে তোর একটা কার্ড এনে দেখায়। তুই মিলাই তৃপ্তির খুনি কিনা সেটা জানতে। আমি সেদিন তোর কার্ড দেখে তোরিকে কি বলেছিলাম জানিস? যদি নিজের জেল খাটা লাগে তবু আমি রাজি, তবে তোকে নিজের হাতে খুন না করে আমি শান্তি পাবো না। আর সেই তুই আশা করিস তোর সাথে আমি সংসার করব? হাসালি আমাকে। তো যেখানে ছিলাম, তোরিকে যখন বলেছিলাম তোকে নিজের হাতে খুন করতে চাই, তখন সে আমাকে তোকে ফাঁসানোর এই প্ল্যানটা বলেছিল। যা যা এই পর্যন্ত হয়েছে সবটা আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। তোর আরেকটা কথা শুনে আমার বেশ হাসি পেয়েছিল, জানিস সেটা কি? তুই আমাকে পরামর্শ দিস যাতে তোরিকে বাচ্চাদের দেখভালের জন্য রেখে দেই আর তাকে ডিভোর্স দিয়ে দেই। আমরা যখন ঘুরতে যাব তখন তুই আর আমি মজা মাস্তি করব, আর তোরই বাচ্চাদের নিয়ে ঘুরবে। লাইক সিরিয়াসলি, যেই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি এখনো বেঁচে আছি, যেই বাচ্চারা আমার তৃপ্তির শেষ স্মৃতি আমার কাছে, যে বাচ্চারা আমার জীবনে সবচেয়ে বেশি মূল্য রাখে, যে বাচ্চারা আমার জীবনের অমূল্য সম্পদ, তাদের রেখে আমি শুধু তোর সাথে থাকবো? তুই কিসের ভালোবাসিস রে আমাকে? ভালোবাসার হিংসা দুটো দুই মেরুর শব্দ। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি
তাহলে আমার সাথে তৃপ্তিকে মেনে নিতি, কারণ তার সাথে আমি সুখে ছিলাম। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেই মানুষটার সুখের মধ্যেই তার সুখ খুঁজে নেয়, তার ভালো থাকা খুঁজে নেয়। আর তুই কি করলি? তৃপ্তিকে হিংসে করে এতটা জঘন্য পর্যায়ে চলে গিয়েছিলি যে তাকে মেরেই ফেললি। তোর মনে যেটা আমার জন্য আছে সেটা ভালোবাসা না মিলা। ভালোবাসা কখনো কারোর জীবন নিতে পারে না, বরং জীবন দিতে শেখায়। তোর মনে শুধু আমাকে পাওয়ার একটা জেদ আছে, যেটাকে তুই নিজে নিজে ভালোবাসা বলে চালিয়ে দিস, কিন্তু সেটা কোনো ভালোবাসার মধ্যেই পড়ে না। আরে তুই যদি তৃপ্তিকে না খুন করতি, যদি তৃপ্তির মৃত্যু স্বাভাবিক হতো, তাহলে হয়তো তোকে আমি মেনে নিলেও নিতাম। আমার ছোটবেলার বন্ধু তুই, আমাকে ভালো বুঝিস। এর থেকে বড় কথা আমার বাচ্চারা। তবে তোর আমার বাচ্চাদের নিয়ে যা ধারণা দেখলাম, সেটা দেখার পর মনে হলো আসলেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার পরিবার আমাকে দ্বিতীয় বিয়ে করানোর পর আমার বাচ্চাদের হয়েছিল, তোর সাথে বিয়ে হলেও ঠিক এমনটাই হতো। তৃপ্তি আমার জীবনে একজনই, তার জায়গা হয়তো কাউকে দিতে পারবো না আমি। তবে আমার বাচ্চাদের জন্য আমি যাকে আমার জীবনে পেয়েছি, তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বাচ্চাদের খুশিতে আমার খুশি। তুই আমাকে বলেছিলি না যে আমি তোর সাথে ভালো নেই, কিন্তু তোর ধারণা সম্পূর্ণ ভুল। আলহামদুলিল্লাহ আমি তার সাথে অনেক ভালো আছি, কারণ আমার বাচ্চারা তার সাথে ভালো আছে। মিলার চোখ দুটো রাগে আগুনের ফুলকির মতো হয়ে আছে। শান্ত অথচ বেশ ভারী গলায় সে বলল, খুব বেশি তোরের গুণগান করছিস, তাই না তৃপ্য? আমি তোকে বলে রাখলাম, এই গুণগান তোর মুখে আর বেশি দিন থাকবে না। যখন জীবনে অন্তিমবারের মতো ধোঁকা খাবি, সেদিন বুঝবি তোকে তোর জীবনে আমার থেকেও বড় ধোঁকা তৈরি দেবে। কথাটা মিলিয়ে নিস। একে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। ফোন থেকে তার মা বাবার নাম্বার নিয়ে তাদের আসতে বলুন থানায়। তাদেরও তো তাদের মেয়ের কার্যকলাপ সম্পর্কে জানা উচিত। আর যাদের নাম বলেছে তাদেরকে অ্যারেস্ট করুন। নীরব, তুষার, রিমা আর সুরাইয়া। এরপর কথা বের না হলে কি করতে হবে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন আশা করি। তীব্র যখন বাসায় এসেছে তখন বিকেল। এ সময় সাধারণত তার মা বাবা এবং দাদি একটু ঘুমিয়ে নেয়। তারা যখন উঠবে ঘুম থেকে তখন তাদের সব কিছু খুলে পড়বে বলে ঠিক করেছে তীব্র। আপাতত বাচ্চাদের রুমে যাবে সে। তবে তাদের রুমে আর যেতে পারলো কই? তার আগেই দেখে পিচ্ছি ছেলে মেয়ে দুটো মুখ ফুলিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের এই অবস্থায় দেখে খানিকটা চিন্তায় পড়ে গেল তীব্র। কিছু হয়েছে নাকি আবার? কি হয়েছে আমার আব্বুদের? মুখ ভার কেন? কেউ কিছু বলেছে? তুমি কথা বলবে না আমাদের তাতে? তানহা আদৌ বলিতে বলল, কেন? আমি কি করলাম আবার? এবার তানবীর একটু সামনে এসে বলল, তোমার জন্য ছোট মার মন খারাপ, আর ছোট মার যেহেতু মন খারাপ তাই আমাদেরও মন খারাপ। কেন, কি হয়েছে তোমার ছোট মার? সেটা তো তুমি ভালো করে জানো। তবে ছোট মা বলেছে তুমি নাকি তাকে বকা দিয়েছো, তাই তার মন গিয়ে তুমি ভালো করো। যাও, যদি ছোট মার মন ভালো করতে না পারো তাহলে আমাদের আরই তোমার সাথে। দুজন খুব ভাব দেখিয়ে চলে গেল সেখান থেকে। তাদের দিকে তাকিয়ে রইল তীব্র বোকার মতো। কি বলল? তোরির মন ভালো না করতে পারলে তার সাথে আরই? বাহ, এই তো দেখছি আমার থেকে তাদের মায়ের প্রতি বেশি দরদ। এখন আমি পর হয়ে গেলাম। তীব্র রুমে ঢুকে দেখলো তরি গাল ফুলিয়ে বসে আছে। আমি আপনাকে কখন বকা দিয়েছি? বাচ্চাদের কাছে আমার নামে অন্যায় বিচার দিলেন কেন? আপনি কথা বলবেন না আমার সাথে। এই, আপনি আমাকে রাগ দেখাচ্ছেন? কেন? রাগ শুধু আপনি একাই দেখাতে পারেন? আমি কখন রাগ দেখালাম? অদ্ভুত তো। তা নয়তো কি? তখন এভাবে কড়া গলায় শাসন করলেন কেন আমাকে? এরপরটুকু করে ফেললেন ফোনটা কেটে। তোরি, আমি আগেও বলেছি, এখনো বলছি, মিলা ডেঞ্জারাস মেয়ে একটা। তার সামনে যাওয়া সেই অবস্থায় আমার মনে হয়েছে আপনার জন্য রিস্ক হতে পারে। আর আপনি সেখানে গিয়ে করতেনই বা কি? কি করতাম মানে? আপনি জানেন, যখন থেকে আম্মার কাছে তার ব্যাপারে শুনেছি তখন থেকে আমি স্বপ্ন দেখে আসছি যে তাকে একদিন মন প্রাণ ভরে গালে ইচ্ছা মতো থাপ্পড় মারবো। কি? চর থাপ্পড়ের জন্য আপনার সেখানে যাওয়া দরকার ছিল? চর থাপ্পড় দিতে পারেননি তাই মন খারাপ আপনার? তীব্র আবার হাসতে লাগলো নিজের কথা বলেই। তরি মুখে যেন রাগে আরো লাল হয়ে যাচ্ছে। তা দেখে তীব্র বলল, ওকে ওকে, রাগ করতে হবে না। আপনাকে সেখানে নিয়ে যাইনি বলে মন খারাপ তো? কথা দিচ্ছি, আজকে রাতে আপনার মন ভালো করে দেব, প্রমিস। রাতে নিয়ে যাবেন সেখানে? আজ্ঞে না,
সেখানে আপনার যাওয়া হচ্ছে না। তবে অন্য কিছু করে হলেও আপনার মন ভালো করব, কথা দিচ্ছি। করতে তো হবেই, না হলে আমার সাথে যে আড়ি দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে রাখছে দুজন, আমার হয়েছে জ্বালা। তোরে এবার তীব্র দিকে তাকিয়ে হেসে দিল। যাক, এখনই হাসি ফুটে গিয়েছে মুখে। আই অ্যাম প্রাউড অফ মাই সেলফ। বাকি হাসিটা রাতে ফুটবে। এখন গিয়ে ফ্রেশ হই। আর হ্যাঁ, আপনার মিলাকে থাপ্পড় দেওয়া লাগবে না। তার ট্রিটমেন্ট যেখানে হওয়ার কথা সেখানে সে আছে। থাপ্পড়ের থেকে অনেক বেশি কিছু উপহার পাবে সেখানে। চলি। তীব্র চলে যাওয়ার দিকে তোরই হাসি মুখে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবতে লাগলো তার জন্য রাতে কি চমক আছে আবার। উফ, সে তো এখন থেকেই আর অপেক্ষা করতে পারছে না, আর তো সইছে না। আজকের সারপ্রাইজ নাকি শুধু তোরই নিজেই দেখবে। তীব্র তোরিকে বলেছে যাতে আর কাউকে সারপ্রাইজের ব্যাপারে না বলে, এমনকি বাচ্চাদেরও না। তবে তাদের জন্য এটা বলে দেয় যে তীব্র তোরই মন ভালো করতে পেরেছে, তাই তারা যেন ওইসব পাড়ি দেওয়ার কথা ভুলে যায়। তোরিও তীব্র কথা মতো কাজ করেছে, যেহেতু বাচ্চাদের জানাতেও নিষেধ করেছে, তাই সারপ্রাইজের ব্যাপারে তাই তাদের ঘুম পাড়িয়ে আসা ছাড়া তো আর কোনো উপায় দেখছে না তোরি। হলেও সেটা রাত তখন প্রায় 12টা 28 বাজে। তোরি যখন বুঝতে পারলো বাচ্চারা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, তখন সে শব্দহীন পায়ে ঘুম থেকে বেরিয়ে গেল। তীব্র রুমে দরজা নক করলেও তীব্র দরজা খুলছে না। অদ্ভুত তো, সারপ্রাইজ দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি আবার। এবার তোরই তীব্র ফোনে কল করে দেখবে একবার ভাবলো। সবাই মাত্র ফোনটা নিয়েছে আর কল লিস্টে গিয়ে তীব্র নাম বের করেছে। এর মধ্যেই তীব্র দরজা খুলে দিল, হাসি মুখে তাকিয়ে আছে তোরই দিকে। এই আপনার সারপ্রাইজ দেওয়া নমুনা। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমি। সরি ফর দ্যাট, প্লিজ ডু কাম। তোরই রুমে ঢুকে দেখলো তীব্র রুম যেমন থাকে সবসময় তেমনই। যাহ বাবা, তোর ভেবেছিল এতক্ষণ সময় যেহেতু তীব্র নিয়েছে তাহলে নিশ্চয়ই রুম ডেকোরেটর করেছে, কিন্তু এখানেও তো সে হতাশ। তাহলে সারপ্রাইজটা আসলে কি দিবে এটাই মাথায় আসছে না তোরির। তীব্র দরজা বন্ধ করে এসে তোরিকে বলল, চোখ বন্ধ করুন। কেন? যা বলেছি চুপচাপ তাই করুন। এই দেখছেন, সারপ্রাইজ দিতে এসেও আমার সাথে কড়া গলায় কথা বলছেন। এই আপনি চোখটা বন্ধ করবেন? আপনাকে সারপ্রাইজ দেওয়ার যেই মুড নিয়ে এসেছি সেটাই নষ্ট করে দিচ্ছেন আপনি। এত কথা জিজ্ঞেস করেন কেন? চোখ বন্ধ করতে বলেছি, পাহাড় থেকে ঝাঁপ দিতে তো বলিনি। করছি। আপনি সব সময় উল্টা করে কথা বলেন, ভালো লাগে না আমার। আপনার বকবক করা শেষ হলে চোখটা খুলুন এবার। তোরি চোখ খুলে দেখলো তীব্র হাতে ফুলের তোড়া, না গোলাপ কিংবা সচরাচর পাওয়া যায় এমন কোনো ফুল না সেটা। তোরই প্রিয় ফুল বাট ফুল। বাট ফুল? আপনি কি করে জানেন আমার পাট ফুল পছন্দ? খবর পাওয়া যাবে এমন মানুষের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু এটা তো তেমন একটা পাওয়াই যায় না। আপনি আমার ক্ষমতার উপর সন্দেহ করছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তীব্র রায়হানের কাছে এসব খুবই নগণ্য ব্যাপার। কিন্তু কার থেকে এই খবর পেয়েছেন বললেন না যে? আপনার আব্বু। আর একটা কথা, অ্যাকচুয়ালি সারপ্রাইজ। কালকেরটা আজকেই বলে দিই, আমাদের গার্ডেনে এই ফুল গাছের চারা লাগানো হয়ে গেছে। এখন থেকে বার্ড ফুল আপনি নিজের বাড়িতেই পাবেন। সারপ্রাইজটা কিন্তু মন্দ লাগেনি আমার। আমি কখন বললাম আপনার জন্য সারপ্রাইজ এতটুকুই? আরও আছে? জি, আপনি বিছানায় গিয়ে বসুন, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে আসছি তৈরি করে। তোরই ব্লেন্ডারের মতো শব্দ শুনতে পেল, তবে কিছু আন্দাজ করতে পারলো না এখনো। যাই হোক, সে এখন একটু রুমটা ঘুরে ঘুরে দেখবে। সেই যে প্রথম দিন এসেছিল ফুলসজ্জার রাতে, আর তো আসা হয়নি। তোরই হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখতে পেল এখানে বড় রকমের একটা ব্যালকনিও আছে। এটাই বোধহয় বাসার সেই একমাত্র ব্যালকনি যেটা সরাসরি গার্ডেনের দিকে মুখ করানো। এসব ভাবতে ভাবতেই কানে এলো তীব্র গলার আওয়াজ, আপনার লাচ্ছি, স্ট্রবেরি লাচ্ছি। তারা দুজনেই এখন ব্যালকনিতে দাঁড়িয়ে। তীব্র হাত থেকে লাচ্ছি নিয়ে তরি বলল, কি কোন দিন বলুন তো? 3-4 দিন আগে। কিন্তু সারপ্রাইজ দিবেন সেটা তো আজকে ঠিক হলো, 3-4 দিন আগে জানলেন যে? এই সত্যি করে বলুন তো, এই সারপ্রাইজ প্ল্যান কি বাচ্চাদের কথা ভেবে? না, এটা আমি আপনাকে এমনিতেও দিতাম। কেন?
প্রত্যেকটা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার ধরন এক এক রকম। আমারটা ধরে নিন এমনই। আর আমি মানুষ বুঝে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম খুঁজি। আপনাকে যতটুকু চিনেছি তাতে আমার মনে হয় আপনি সেই মেয়েদের মধ্যে না যারা দামি অর্নামেন্টস কিংবা শাড়ি পছন্দ করেন, বরং আপনি তাদের মধ্যে যারা খুব ছোটোখাটো জিনিসের মধ্যে সুখ খুঁজে পায়, বিশেষ করে সেটা যদি মনের মতো কিছু হয়। তাই আমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলাম। আর কৃতজ্ঞতা কিসের জন্য প্রকাশ করছি সেটা আশা করি নতুন করে বলা লাগবে না। যেদিন আপনি মীরাকে শাস্তি দেওয়ার প্ল্যান আমার সাথে করলেন এবং তাকে তার উপযুক্ত জায়গায় পৌঁছাতে আপনার মরিয়া হয়ে ওঠা দেখলাম, সেদিনই ভেবে রেখেছিলাম আপনার সারপ্রাইজের কথা। আপনি এত ভালো ভালো কথাবার্তা বলছেন কি করে বলুন তো? কথাটা বলার সাথে সাথে তীব্র ভ্রুকুচকে তাকালো তরি দিকে। না মানে বলছিলাম যে আপনি তো প্রথম প্রথম ভালো কথা শুনেও ঘেউ ঘেউ করে উঠতেন। এই কি বললেন? ঘেউ ঘেউ মানে? আপনি আমাকে কুকুর বলছেন? নাউজুবিল্লাহ, আমি সেটা কখন বললাম? আপনার ব্যবহার প্রথম প্রথম আমার কাছে বেশ তেতোই লাগতো, তাই তো বললাম। আপনার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? আচ্ছা, প্রথম দেখা বাদ দিন, এই যে যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আংটি বদলের কথা ছিল, আপনাকে তখন পাইনি। সেদিনই তানহার তানভীর কাঁদছিল, সেটা দেখা আপনি সরাসরি আমার কাছে এসে আমাকে দোষারোপ করা শুরু করলেন, অথচ একটা বার আমার কথাও শুনতে চাইলেন না। এরপর ফুল সজ্জা থেকে শুরু করে পরবর্তীতে আরও কিছু দিনের কথা ভাবুন। এগুলো কি ভালো লাগার মতো ব্যবহার ছিল? ছিল না তো। আর আপনি এখন দিন কি দিন আমার সাথে ভালো ব্যবহারের মাত্রা বাড়িয়েই চলেছেন। সেজন্য এই মনটা খচখচ করছে এটা জানার জন্য যে হঠাৎ এত ভালো ভালো কথা বলছেন কেন আমার সাথে, এই আর কি। আমার জীবনে কি কি ঘটে গেছে সেটা তো আম্মুর থেকে ধারণা পেয়েছেন। জীবন আমাকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে কাকে বিশ্বাস করব কাকে করব না সেটা এখন আর আমি বুঝতে পারি না। আমি ক্লান্ত কিছু মুখোশধারী মানুষের অভিনয় দেখতে দেখতে। আমার ছোটবেলার বান্ধবী মিলা, আমার বন্ধু রনি যে কিনা আমার আর তৃপ্তির সাথেই পড়াশোনা করত, আর আমার তথাকথিত দ্বিতীয় স্ত্রী জেসিকা, তিনজন মানুষের পর্যায়ক্রমে এভাবে অভিনয়ে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। সেই সময় আপনাকে বিশ্বাস করার মতো আমার কাছে কোনো কারণ ছিল না। যে তরি আজকে জানতে পারলো যে সেই প্রতারক দুজন জেসিকা আর রনি। তরির শাশুড়ি সেটা বলার সুযোগ পায়নি বটেও। আচ্ছা, বুঝতে পারলাম আপনার কথা। লাচ্ছি খাচ্ছেন না তো? খাচ্ছি খাচ্ছি। আপনার হেলুর খবর জানেন? হ্যালো, কে? আমার হ্যালো বলছেন আবার? দি গ্রেট ভাত খাওয়া ছাগল হেলাল মিয়া ওরফে হেলু। তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল। সে আমার হ্যালো হতে যাবে কেন? এমা, আপনার পাড়া প্রতিবেশী ছিল না? ওয়ান্স এ পাড়া প্রতিবেশী অলওয়েজ এ পাড়া প্রতিবেশী। আপনি মজা করছেন আমাকে নিয়ে? আমি তো শুধু হেলাল মিয়ার খবর জানতে চাইলাম। আমি কি করে বলবো? আমার কি তার সাথে যোগাযোগ হয় নাকি? খবর নিয়ে দেখবেন সেই পাড়াতে তাকে আর পান কিনা। কেন, কোথায় সে? বলতে পারেন এটা আপনার তৃতীয় সারপ্রাইজ। বাকিটা অজানাই থাকুক। লাচ্ছি খাওয়া শেষ আপনার? জি। ওকে, রুমে চলুন, অন্তিম সারপ্রাইজ দেওয়া বাকি। তীব্রর পেছন পেছন তরি হেঁটে রুমে ঢুকলো। আবার বিছানায় বসুন। তরি দেখলো তীব্র আলমারি খুলে হাতে কিছু একটা নিয়ে তার দিকে এগিয়ে আসছে। বিছানায় তার পাশে বসে হাতে রাখা জিনিসটা বিপরীত পাশে রাখলো। তরি তীব্র হাবভাব এখনো বুঝতে পারছে না, তাই আপাতত হা করে তাকে থাকা ছাড়া আর কিছুই করতেও পারছে না। আপনার সাথে বাসার সকলের সম্পর্কই খুব স্বাভাবিক, শুধু আমার সাথে এখন স্বাভাবিক হতে পারেননি, তাই না? তরি বুকার মতো মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তবে তীব্র কথার মোর কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছে না বলে মুখ এখনো কিছু বলছে না। কেমন হয় যদি আমাদের সম্পর্ক একটু স্বাভাবিক হয়ে যায়? তরি হা করে তীব্র দিকে তাকিয়ে আগে থেকেই ছিল, তবে এখন তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বন্ধুত্ব, সেটা মানেন নিশ্চয়ই? তরি আবারও মাথা নাড়ালো। তীব্র আলতো করে তরির হাত নিজের হাতের মুঠোয় নিল। তরির মনে হলো তার উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেছে, শরীর শীতল লাগছে। হাত ধরা অবস্থায় তীব্র বলতে লাগলো, সব সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব হলেও এটাই সত্যি যে আমি বন্ধু নামক সম্পর্ক থেকে জীবনে বেশি প্রতারিত হয়েছি। তাই কাউকে এখন আর যাই হোক
বন্ধু হিসেবে ভাবতে আমার ভয় লাগে তোরি, ভীষণ ভয় লাগে। তাদের উপর বিশ্বাসই রাখতে পারি না যে। কিছুক্ষণের জন্য থামলো তীব্র খানিকটা, ঠোঁট ভিজে নিল একটু, এরপর আবারও বলতে শুরু করলো। কিন্তু জানি না কেন আমি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছি তোরি। বলতে পারেন যে খুব বেশি বিশ্বাস করতে শুরু করেছি। সেই বিশ্বাস আমার মনে কিভাবে কতদিনে জন্ম নিল তা আমার জানা নেই। তবে আপনাকে মন থেকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি আমার বন্ধু হবেন তোরি। তোরি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তীব্রর দিকে তাকিয়েছিল। হঠাৎ অনুভব করলো তার চোখ ভেজা, চোখ থেকে তরল জাতীয় কিছু বের হয়ে পড়েছে। অজান্তেই চোখে পানি চলে এসেছে তার। হবেন আমার বন্ধু তোরি, যেই বন্ধুত্বে কোনো গোপনীয়তা থাকবে না, যেই বন্ধুত্বে আমরা একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবো যত বিপদে আসুক না কেন। হবেন সেরকম বন্ধু তোরি। কান্নারত অবস্থায় মাথা নাড়ালো তরি, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, অথচ মুখে প্রশান্তির হাসি। তীব্র এবার তার পাশে থাকা প্যাকেট থেকে দুটো ব্রেসলেট বের করলো, সম্ভবত স্বর্ণের। তার উপরে লেখা আছে ফ্রেন্ডস, সাদা পাথরের, সম্ভবত দামি কোনো পাথর দিয়ে করা। তরি এখনো সেখানে তাকিয়ে আছে। তীব্র তরির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল, আরেকটা দিল তরির হাতে। এটা আমার হাতে পরিয়ে দিন। তরি হাসতে হাসতে বলল, আজকে কি ফ্রেন্ডশিপ ডে নাকি? আমাদের ফ্রেন্ডশিপ ডে। একে অপরকে ব্রেসলেট পরানো শেষ হলে তীব্র বলল, নিজের থেকে বেশি বিশ্বাস করে এই বন্ধুত্ব আপনার সাথে করেছি তোরি। আপনাকে আগে একদিন বলেছিলাম গাড়িতে, মনে আছে? আপনার বাবার সাথে দেখা করতে যাওয়ার দিন। আজকে আবার বলছি, আর যাই করুন আমার বিশ্বাস ভাঙবেন না প্লিজ। এবার যদি কারোর থেকে আর বিশ্বাসঘাতকতা পাই তাহলে আমি জানি না কি করব। এটা ভাবতে গেলে আমার কাছে নিজেকে পাগল পাগল লাগে, তাই ভাবতে চাইও না প্লিজ। আমাকে কখনো নিরাশ করবেন না। কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন আপনার পাশে থাকবো। নিজের জীবন দিয়ে হলেও আপনাকে আগলে রাখবো। আর বিশ্বাসঘাতকতা আমি মরে গেলেও আমার সাথে পাবেন না। প্রমিস প্রমিস প্রমিস। বন্ধুত্বের মধ্যে আপনি সম্বোধন খুব বেমানান লাগছে না? ব্যাপক। তাহলে এখন ঘুমোতে যাও, তোমার সারপ্রাইজ এখানেই শেষ। গুড নাইট, দরজা লাগিয়ে দাও। কি? তীব্র এক লাফে বিছানায় শুয়ে বালিশের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে, আর তরি অত বিলম্বের মতো সেদিকে তাকিয়ে আছে। মানে সে বুঝতে পারলো না ব্যাপারটা। খুব তো সুন্দর করে কথাবার্তা চলছিল, এর মধ্যে হুট করে ঘুম আসলো কোথা থেকে? এই কি হলো এটা? কোনটা কি হলো? এই যে বন্ধু নিয়ে কথা বলতে বলতে ঠুস করে বিছানায় শুয়ে গেলে, এটা কিছু হলো? আবারও আপনি? তরির দিকে তাকিয়ে এবার দাঁত দিয়ে ঠোঁট খানিকটা কামড়ে এসে জবাব প্রশ্ন করলো তীব্র। আপনি তুমির কথা পড়ে, আগে এটার বিচার হওয়া দরকার যে এখানে কথোপকথন নষ্ট করার মানে কি। কিছুই না, আমার ঘুম পেয়েছে। আমার সারপ্রাইজ ঠিক মতো দিয়ে এরপর ঘুমাও। এবার তুমিতে আসলো ভালোই, তবে সারপ্রাইজ তো অনেকগুলো দিয়েছি, আর বাকি নেই। এতগুলো আশা করেছিলে কি? নিশ্চয়ই না। এবার তাহলে ভদ্র মেয়ের মতো রুমে যাও আর আমাকে ঘুমাতে দাও। মোটেও আমার সারপ্রাইজ পাওয়া শেষ হয়নি। তুমি নিজেই বলেছো আমাকে আজকের সারপ্রাইজ এমনিতেও দিতে। আজকেরটা মিলার জন্য ছিল, কিন্তু বাচ্চাদের জন্য যে একটা সারপ্রাইজের কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি। সেটা আমি বলেছি দেখে তুমি জানতে পেরেছো, না বললে কি করতে? যেটা দিয়েছি সেটাই মেনে নিতে। তাহলে এখন এটাই মেনে নাও। ওকে, তাহলে কালকে বাচ্চাদের আমি বলবো তোদের বাবা আমাকে রাতে তার রুমে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকে নিয়ে আরো বেশি করে বকা দিয়েছে। কি? এক লাফে শোয়া থেকে উঠে বসলো তীব্র। চারটে সারপ্রাইজ পাওয়ার পরেও এই কথা বলতে তোমার আটকাচ্ছে না? মোটেই না, আমি তো আমার পাওনা আদায় করতেই চাইছি। আমার হক আমি চাইতেই পারি, এখানে তো ভুল কিছু দেখছি না। আমার কাছে আর কোনো সারপ্রাইজ নেই তোমাকে দেওয়ার মতো, স্টক খালি। ওকে, তাহলে আমার সারপ্রাইজ আমি নিজেই চেয়ে নিচ্ছি। এটা সীমিত আকারের সারপ্রাইজ হবে আর কি। বলেছিলে না তোমার একটা বাগান বাড়ি আছে, সেখানে নাকি ফ্যামিলি পিকনিক করতে যাওয়া হয়, সেখানেই পিকনিক করতে যাব। ইম্পসিবল। এই ঘোরাঘুরি চক্করে পড়ে আমার কতদিন কাজে বিঘ্ন ঘটেছে। এরপর মিলার কেস, এখন পিকনিকের প্ল্যান করা মানে আবার সেই সময় নষ্ট। আমি পারবো না। এভাবে করতে থাকলে আমার পজিশন, রেপুটেশন যা অর্জন করেছি কাজের মাধ্যমে সবটাই রসাতলে যাবে। ওকে, যেও না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমিও আমার সিদ্ধান্তে অটল। বাচ্চাদের কাছে নালিশ চলে যাবে।
সবগুলো দাঁত বের করে তীব্রের দিকে তাকিয়ে হেসে বলল তরি। আর তরির দিকে অসহায় চোখে তাকিয়ে রইল তীব্র। এমন করছো কেন? আমার কাজ আছে তো। 2-1 দিনের জন্য কাজের কোনো হ্যাম্পার হবে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। সে এখন নিরুপায়। তরি কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই তার। তরি এরকম সিচুয়েশনে তাকে ফেলবে জানলে ভুলেও আসল কথা বলতো না তাকে। অগত্যা তাকে বলতেই হলো। ঠিক আছে। বিশ্ব জয় করার মতো হাসি দিল তরি। শুভরাত্রি বলে ফোন নিয়ে রুম ত্যাগ করলো সে। নিজের রুমে এসে একবার ফুলের দিকে আরেকবার হাতে পড়ে থাকা ব্রেসলেটের দিকে তাকাচ্ছে সে। ব্রেসলেটটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখছে বারবার। এখনও তার বিশেষ হচ্ছে না যে তীব্র তার সাথে নিজ থেকে বন্ধুত্ব করেছে। তার থেকে তো শুরু থেকেই কিছু আশা করেনি তরি, কিন্তু আল্লাহ তাকে এতটা দিচ্ছেন যে সে বলে শেষ করতে পারবে না। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো সে। ঘুমাতে চলে গেল। তীব্র লোক ঠিক করে বাগান বাড়িতে পাঠিয়ে দিয়েছে যা যা সামগ্রী লাগবে সব সেখানে নিয়ে যাওয়ার জন্য। তারা সবাই একসাথে গাড়িতে করে যাবে সেখানে। বাচ্চাদের সাথে জাহানারা বেগম খেলছেন, আর তরি নিজের শাশুড়ি এবং তাদের বাসায় যে দুজন মহিলা কাজ করে তাদের সাথে নানান রকমের খাবার বানাতে ব্যস্ত। আজিজুল সাহেব আর তীব্র নিজেদের মধ্যে কথা বলছে। রান্নার আয়োজন মোটামুটি শেষের দিকে চলে এসেছে। তখনই তীব্র ফোন কল আসলো। অফিসে নাকি কি সমস্যা হয়েছে, আর যেতে হবে আজকে। ঠিক হলো সে খাবার খেয়ে তীব্র চলে যাবে আগে আগে, বাকিরা পড়ে যাবে। তীব্র খাবার খেয়ে চলে গেল। এদিকে তরিকে আবার নিতু ফোন দিল, বলল সে বেশ কয়েকদিনের জন্য শহর থেকে বাইরে যাচ্ছে। পরীক্ষা যেহেতু শেষ, তাই কবে আবার আসবে ঠিক নেই। যতদিন পারে তার ফ্যামিলির সাথে সময় কাটাবে। তাই যাওয়ার আগে সে তরির সাথে দেখা করতে চায়। তরি যখন বাকিদের এই কথা বলল, তখন তারা অনুমতি দিল যাওয়ার। একটা অটো ঠিক করে সে চলে গেল। নিতুর সাথে দেখা করে ফিরে আসার পথে তরি দেখলো সামনে একটা লোক পড়ে আছে রাস্তায়, আর গাড়ি সহ ড্রাইভার তার পাশে। ড্রাইভার সম্ভবত সেই রাস্তায় পড়ে থাকা লোকটার জন্য সাহায্য চাইছে। তরি সেখানে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে চাচা? জি, স্যার গাড়ি নিয়ে বের হয়েছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তার। আমি কি করব বুঝতে পারছি না। আপনি গাড়ি চালান নাই? গাড়ি আমিই চালাই, কিন্তু স্যার নিজে ড্রাইভ করছিল গাড়ি। আপনি জানেন কিভাবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে? স্যারকে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ আসছে, চিন্তা হচ্ছিল, তাই নিজে আবার বেরিয়ে পড়ি। মাঝ রাস্তায় এসে দেখি এই অবস্থা। ওনার কেউ নেই এই শহরে? না, উনি কাজের সূত্রে এখানে থাকেন। আমি তার আগে থেকেই পরিচিত, ছোটবেলা থেকেই চিনি তাকে। লোকটির মুখটা অন্য পাশে মুখ করে রাখা। তরি এখনো তার মুখ দেখেনি। একটু সামনে এগিয়ে দেখতে পেল এটা রাফিন। কপালে ঠোঁটে এবং হাতে চোট পেয়েছে। আপনি ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করেননি? জি, জ্ঞান ফিরছে না, ওনার বাসা কাছেই, কিন্তু আমি একা তাকে গাড়িতে উঠাতে পারছি না, তাই কারোর সাহায্য লাগতো। আপনি একটু সাহায্য করে দিবেন আম্মা? সন্ধ্যা গনিয়ে আসছে। তরি এখন বাসায় ফেরার দরকার, কিন্তু ছেলেটা তো তাকে সাহায্য করছিল। তাকে এভাবে ফেলে যেতে তার বিবেকে বাঁচছে। আচ্ছা, গাড়িতে তুলে দেওয়াই তো, বেশি কিছু তো আর না। তরি রাজি হলো। ড্রাইভার রাফিনের এক হাত ধরে আর তরির আরেক হাত ধরে কোনো মতে গাড়িতে বসালো তাকে। তরি ফিরে যেতে নেবে, তখনই ড্রাইভার বলল, যদি কিছু মনে না করেন, আপনি একটু ওনার সাথে বাসা পর্যন্ত যাবেন। ওই যে বলেছি, তার পরিবারের কেউ নেই এই শহরে, বাসায় মানুষও নেই। আমার সাথে একজন মানুষ থাকলে আমার সাহায্য হতো। তরি কিছু বলতে যাবে, তার আগেই ফোন এলো তার। তীব্র কল করেছে। রিসিভ করার সাথে সাথেই বলল, তুমি নাকি নিতুর সাথে দেখা করতে গিয়েছো শুনলাম। এখনো কথা শেষ হয়নি, সন্ধ্যা হয়ে আসছে তো। এর উপর গাড়িও নিয়ে যাওনি? হ্যাঁ, আমার দেখা করা শেষ, আমি আসছি। তবে আসতে মনে হয় একটু দেরি হবে। কেন? তরি ভাবলো এখন তীব্রকে এত সব কিছু বলার সময় নেই। এমনিতেই তার হাতে সময় কম, পরে না হয় সব কথা বলা যাবে শুরু থেকে। তাই আপাতত অন্য কিছু বলে কাটিয়ে দিতে হবে।
আসলে একটু জ্যামে পড়েছে এই দিকটায়, জ্যাম ছাড়লে আসতে পারবো আর কি। আমি আসবো? না না, তার দরকার হবে না, তুমি কাজ করো। আমার অফিসের কাজ শেষ, বাসায় চলে এসেছি। এসে শুনলাম তুমি এখনো আসোনি। আমি না হলে গাড়ি নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আর আমি বললাম তো কোনো সমস্যা হবে। ছোটখাটো কিন্তু বেশ সুন্দর দেখতে। যথারীতি পূর্বের মতো তরির সহায়তায় ড্রাইভার রাফিনকে গাড়ি থেকে বের করে ভিতরে নিয়ে গেল। রাফিনকে বিছানায় শুয়ে দিয়ে ড্রাইভারকে তরি বলল, আসছি আমি, আপনি দেখুন এখন ভাইয়া ওনার জ্ঞান ফিরে কিনা। আম্মা, আপনি একটু থাকেন না, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। হাত পা কপালে চোট লেগেছে তো। আশেপাশে কাউকে ডেকে নিয়ে আসুন চাচা। এখন সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলেছে। বোঝার চেষ্টা করুন, আমি একজন বিবাহিত মহিলা, আমার স্বামী সন্তান সংসার আছে। আমি ফিরে যাওয়ার কথা অনেক আগেই ছিল, কিন্তু শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য আমি এতটা দূরে এসেছি। কিন্তু আর এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, বাসায় সবাই চিন্তা করবে। আপনি ফোন দিয়ে বলে দিন যে আপনি এখানে থাকেন। আমার ব্যক্তিগত সমস্যা না থাকলে এত কথা আমি বলতাম না চাচা, ক্ষমা করবেন। আমার আর থাকা সম্ভব না। আপনি যদি বলেন তাহলে আশপাশ থেকে কাউকে ডেকে নিয়ে আসছি আমি, কিন্তু ডাক্তার আসা পর্যন্ত আমার থাকা সম্ভব না। চলুন ডেকে আনি কাউকে। আপনি ফোন দিয়ে বলে দিন যে আপনি এখানে না থাক, আমি দেখি কাউকে পাই কিনা। আপনি চলে যান তাহলে। ঠিক আছে, আসছি। তরি দ্রুত সেখান থেকে বের হয়ে গেল। অটো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছাতে চায় সে। বাইরে থেকে হালকা বাতাসে তরির চুল উঠছে। হাত দিয়ে অবদ্ধ চুলগুলো ঠিক করার চেষ্টা করতে নিল সে। তখনই তার চোখে পড়ল গতকালকে তীব্রতাকে যে ব্রেসলেট পরে দিয়েছিল সেটা এখন তার হাতে নেই। কিছুক্ষণ পলকহীন চোখে হাতের দিকে তাকিয়ে রইল সে। চোখে জল চলে আসতে লাগলো তার। গতকালকে কেবল এই ব্রেসলেট হাতে পেল সে, তাদের বন্ধুত্বের চিহ্ন স্বরূপ, আর আজকেই এটা হারিয়ে ফেললো। তাকে ছোটবেলায় তার মা একটা চেন দিয়েছিল, যেটা এখনো সে যত্ন করে রেখে দিয়েছে। অথচ তীব্র দেওয়া প্রথম জিনিসটা সে একদিনের ব্যবধানে হারিয়ে ফেললো। হাতের উপর এক ফোঁটা পানি টুপ করে পড়ে গেল তরির চোখ থেকে। বাসায় ঢুকতে না ঢুকতেই মৌমাছির মতো বাচ্চার তরিকে ঘিরে ধরল। এত দেরি করেছে কেন? কোথায় গিয়েছিল? সেই প্রশ্ন তাকে একের পর এক জর্জরিত করে ফেলছে তারা। তরি যথাসম্ভব কান্না আটকে রেখে হাসি মুখে উত্তর দিতে গেল। তীব্র তরির দিকে তাকিয়ে আছে। কেন জানি তার তরির দৃষ্টি স্বাভাবিক লাগছে না। সামনাসামনি তীব্র কিছু বলল না আর কাউকে। তরি তার রুমে গিয়ে দরজা হালকা লাগিয়ে বারান্দায় চলে গেল। ভেতর থেকে হু করে কান্না আসছে তার। কিছুক্ষণ পর নিজেকে আটকাতে না পেরে একেবারে কেঁদেই দিল। হঠাৎ তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। হুট করে পেছন ফিরে দেখলো তীব্র খুব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তীব্রকে দেখে তরির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। তরি কি হয়েছে, কাঁদছো কেন? তরি থেকে এখনো কোনো উত্তর পায়নি তীব্র। নিচের দিকে তাকিয়ে কেঁদে যাচ্ছে তরি। রাস্তায় কিছু হয়েছে? কোনো সমস্যায় পড়েছো? কাঁদছো কেন, বলবে তো? এবার তীব্র নজর গেল তরির হাতের দিকে। তার দেওয়া ব্রেসলেট সেখানে নেই। তীব্র মনে মনে কিছু একটা সন্দেহ করলো, আর সেটা থেকেই বলল, রাস্তায় হাইজ্যাকারের মুখে পড়েছিলে তাই না? তোমার হাতে ব্রেসলেট দেখছি না, তুমি ঠিক আছো তো? তরি এবার রীতিমতো কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। আমি তোমার বন্ধুত্বের মর্যাদা রাখতে পারিনি। তোমার দেওয়া প্রথম উপহার, যেটা কিনা আমাদের বন্ধুত্বের সাক্ষী ছিল, সেটাই আমি যত্ন করে রাখতে পারিনি। রাখো তোমার ব্রেসলেটের কথা, একটা গেলে হাজারটা আসবে। আমি তোমার অবস্থা জিজ্ঞেস করছি তরি, তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? তরি বুঝতে পারলো তীব্র এখনো হাইজ্যাকিং এর মধ্যেই আটকে আছে। তুমি যা ভাবছো সেটা নয়। আসলে নকলে কিছু শুনতে চাচ্ছি না আমি। যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। তীব্র মনে হলো তার মাথা থেকে অনেক বড় একটা দুশ্চিন্তা নেমেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এরপর তরির বাহুতে ধরে তাকে বিছানা নিয়ে বসালো। তরি একদৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রর দিকে। বন্ধুত্বের মর্যাদা কখনই কি কোনো বস্তুর উপর নির্ভর করে তরি? মোটেই করে না। বন্ধুত্বের মর্যাদা নির্ভর করে সেই মানুষের উপর যার সাথে বন্ধুত্ব করা হয়েছে।
তুমি আমাকে এবং আমি তোমাকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি তার সঠিক ব্যবহারের উপর নির্ভর করে আমাদের প্রতিশ্রুতি। হ্যাঁ তরি, শুধু আমাদের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করো, আর কিছুই লাগবে না। আমি তোমাকে ঠিক এরকম আরেকটা ব্রেসলেট আগামীকাল দিয়ে দিব, আবার হাতে পরিয়ে। ঠিক আছে, এখন কান্না থামাও, আমার নিজের মানুষদের চোখে পানি দেখা সহ্য হয় না। তরির বিষাদময় এই মনটাও ভালো হয়ে গেল তীব্র কথা শুনে। নিজের মানুষ, এই কথাটার মধ্যেই আপাতত শান্তি খুঁজে পেল তরি। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। এসে কান্নাকাটি শুরু করে দিয়েছো। তোমার বাচ্চারা একটু পর ছোট মা নাম জপতে জপতে চলে আসবে। যা চিৎকার চেঁচামেচি করছিল, ছোট মা কেন আসে না? যা দেখছি তাতে মনে হচ্ছে কয়েকদিন পরে তোমাদের মাঝে আমি কাবাবের হাড্ডি হয়ে যাব। নিজের উপর নিজেরই করুণা হয়, বুঝলে? আমার বাচ্চারা এখন আমাকেই আর পাত্তা দেয় না। শেষ কথাটা ঠোঁট উল্টে বলল তীব্র, আর তার কথা বলার ধরন দেখে হেসে দিল তরি। আমার বাচ্চা দুটোর কপাল আর আমার কপাল দুটোই খারাপ। আমরা তিনজনই যে মাতৃহারা। ছোটবেলায় যারা মাতৃহারা বা পিতৃহারা হয়ে যায় তাদের থেকে বড় দুর্ভাগ্য আর কেউ আছে? আমার বাবা দ্বিতীয় বিয়ে করেনি। তার ভরসা ছিল না এই বিষয়ে যে বাইরের কোনো মহিলা এসে আমাদের মায়ের আদর দেবে কিনা। কিন্তু আমাকে এই বাড়িতে তোমরা ভরসা করে এনেছো, তার মর্যাদা যে আমাকে দিতেই হবে। তাছাড়া আমার বাচ্চা দুটোর এমনিতেই এত মায়া মায়া মুখ দেখে তাদের আদর করা ছাড়া আমি থাকতেই পারি না। আমি দায়িত্বের খাতিরে এই সংসারে এসেছিলাম, কিন্তু এখন বাচ্চাদের পেয়ে সব কিছু আর নিছক দায়িত্ব মনে হয় না আমার, জানো। মনে হয় যে এই তো আমার সংসার, এই তো আমার সন্তান, আর পরিবারের সবাই এত ভালো যে আমি একজনের নাম আলাদা করে উচ্চারণও করতে পারি না। তাছাড়া বাচ্চারা তো বোঝোই কেমন, যার থেকে আদর পায় তাকে কতটা ভালোবাসে। সেটাই। তরি, তোমার সাথে আমার কিছু কথা আছে জারিফকে নিয়ে। কেন, কি করেছে সে? রিল্যাক্স, সে কিছু করেনি, তবে তার ফিউচার নিয়ে কিছু কথা বলতে চাই আমি তোমার সাথে। এখন ফ্রেশ হয়ে নাও, পরে কথা হবে। আচ্ছা। তীব্র রুম থেকে চলে গেলে তরি ওয়াশরুমে প্রয়োজনীয় পোশাক নিয়ে ঢুকতে যাবে, তার আগেই বেজে উঠল তার ফোন। হাতে মোবাইল নিয়ে নাম্বারটা ভালো মতো দেখে বুঝতে পারলো এটা রাফিনের ফোন। হ্যালো। আপনি আমার জন্য এতটা করবেন সেটা আমার কল্পনায় ছিল মিস তরি। বেশ হাসি খুশি মনে হলো রাফিনকে। সম্বোধন ঠিক করুন, আমি মিস তরি না, মিসেস তরি, মিসেস তীব্র রায়হান। ফোন দিয়েছেন ধন্যবাদ দিতে নিশ্চয়ই। সেটা আপনার বলা লাগবে না, আমি নিজে থেকে নিয়ে নিলাম। আপনাকে আমি এমনিতেও ফোন করতাম। আমার একটা জিনিস আপনার বাসায় রেখে গিয়েছি কিনা একটু দেখে জানাবেন দয়া করে। একটা ব্রেসলেট, তার উপর ইংরেজিতে ফ্রেন্ডস লেখা আছে। জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান। যদি আপনি পান তাহলে আমাকে দিয়ে দিলে আমার উপকার হতো। আমি কোথায় হারিয়ে ফেলেছি সেটা বুঝতে পারছি না। রাস্তায় নাকি আপনাদের বাসায়, এত লম্বা রাস্তায় আমার খোঁজা সম্ভব না, তবে আপনি নিজের বাসায় খুঁজতেই পারেন। পেলে জানাবেন। রাখছি, ভালো থাকবেন। রাফিনকে বাড়তি কিছু বলার সুযোগ না দিয়ে তরি ফোন কেটে দিল। কথা বাড়াতে গেলে আবার এই কথা সেই কথা শুরু করবে। এখন তো তরি বলে দিয়েছে সে মিসেস, সে বিবাহিত। দেখা যাক এবার যদি তার পিছু ছাড়ে এই ছেলেটা। রাতের বেলা তীব্র রুমে গেল তরি। দরজা খোলা ছিল। ভিতরে গিয়ে দেখলো তীব্র ল্যাপটপ হাতে কাজ করছে হয়তো। সে সময় বলেছিলে কথা বলবে জারিফকে নিয়ে, এখন বলতে পারবে? তীব্র ল্যাপটপে চোখ রেখে বলল, প্লিজ 10টা মিনিট একটু ওয়েট করো, বিছানায় বসো, অলমোস্ট ডান, আর একটু বাকি। আচ্ছা। তীব্র পাশে বসলো তরি। মিনিট 15 পর ল্যাপটপ অফ করে তরির দিকে তাকালো তীব্র। জারিফের ভবিষ্যৎ নিয়ে তুমি ভেবেছো কিছু? সে তো এবার ক্লাস 10-এ, কি ভাববো? এখন 10-এ, কিন্তু সামনে তো বড় হবে, তাই না? একটা কথা বলো, তোমার আব্বু তো সরকারি চাকরি করতো, চাকরি কি শেষ করতে পেরেছিল? মানে পেনশন পেয়েছিল কি? হ্যাঁ, চাকরি শেষ হওয়ার বছর খানেকের মাথায় অ্যাক্সিডেন্ট করে। অপারেশনের টাকা পেয়েছিলে কোথায়? ওই যে পেনশন বাবদ যা পেয়েছিল সেগুলো দিয়েই। তোমাদের গ্রামের বাড়ি বা অন্য কোথাও কিছু আছে? না, আগে যেখানে থাকতাম সেখানে তো ভাড়া থাকতাম। কেন বলো তো? তার প্রশ্নের জবাব না দিয়ে পিঠে বালিশ টেকে দেয়ালে মাথা দিয়ে আর মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো তীব্র। যদিও বুঝতে পারছে না সেটা কি, তাই আপাতত তীব্রের দিকে তাকিয়ে আছে। মিনিট 2-1 পরে তীব্র বলে উঠল,
জারিফের নামে বাড়িটা লিখে দিতে হবে, যেটা এখন তারা আছে। ব্যাপক আশ্চর্য হয়ে তীব্র চোখে চোখ রেখে তাকিয়ে রইল তরি। কেন? আমি তাদের দায়িত্ব নিয়েছি তরি। তাদের দায়িত্ব শুধু কয়েক বছরের জন্য নেইনি, আজীবনের জন্য নিয়েছি। আর সেটা আমি পরিপূর্ণভাবে পালন করতে চাই। তনু বড় হয়ে গেলে তার বিয়ে দেওয়া হবে, সে স্বামীর সংসারে চলে যাবে, সেখানে তার একটা ভবিষ্যৎ থাকবে। নিজে কিছু করলে তো আরও ভালো। তাছাড়া ভালো ঘর ভালো বর দেখে আমি তার বিয়ে দেব। কিন্তু জারিফ ছেলে মানুষ, তার ভবিষ্যৎ তার নিজের নির্মাণ করা লাগবে। সে তো কারোর উপর নির্ভর হতে পারবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে মানুষ চিরকাল বেঁচে থাকে না। যখনই হোক আব্বু চোখ বন্ধ করবেন। এরপর জারিফের কি হবে? তবে তো তার তো ভিটেমাটিও নেই। চাকরি করবে ভবিষ্যতে ঠিক আছে, কিন্তু একটা চাকরি করে নিজের বাসা বানানো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাকে আমি এতটা স্ট্রাগল করতে দিব না। একটা ব্যাক সাপোর্ট তো মানুষের লাগে। তাই ঠিক করেছি সে পূর্ণবয়স্ক হলেই তাকে বাড়িটা নিজের নামে লিখে দিব। তোমার কি মতামত? ভাইটা তোমার, তাই তোমার মতামত তো আমাকে নিতেই হবে। যে আমার থেকেও আমার ভাইকে বেশি ভাবে, তার উপর আমি আর কি বা বলতে পারি? আল্লাহর কসম, এত দূর অবধি আমার বাবা ভাই বোন নিয়ে আমিও ভাবিনি যতটা তুমি ভাবছো। আচ্ছা, তুমি এত ভালো কেন? কাউকে ভেতরটা দেখাও না কেন? সবসময় বাইরে থেকে এত কঠিন খোলসে কেন আবৃত করে রাখো নিজেকে? তোমাকে ডাকলাম জারিফের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য, আর তুমি এখানে আমার গুণগান শুরু করে দিয়েছো। গুণগান করছি না, যেটা সত্যি সেটাই বলছি। জানো, তোমাকে আমি প্রথম দিন দেখি কি ভেবেছিলাম এর থেকে নির্দয় পাষাণ আর দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই। কথায় কথায় রাগ দেখাতে, রেগে যেতে, তাই আমারও তোমাকে বিরক্ত লাগতো। এখন লাগে না? না, তখন তোমাকে ভালো লাগার মতো কোনো কারণ আমার কাছে ছিল না, আর এখন তোমাকে বিরক্ত লাগার মতো কোনো কারণ আমার কাছে নেই। দোয়া করি যাতে কখনো আমার প্রকৃত রাগ তোমাকে দেখতে না হয় এবং আমাকে দেখাতে না হয়। আল্লাহ এমন দিন না আনুক আমাদের জীবনে। কারণ যেটাকে তুমি একটু আগে আমার রাগ দেখানো বললে, সেটা রাগ ছিলই না। সহজে যাতে কারোর সাথে মিশে না যাই বা কেউ আমার সাথে মিশতে না পারে, তাই এরকম শক্ত কথা বলে সবাইকে দূরে রাখি আমার থেকে, হাতে গোনা কিছু মানুষ ছাড়া, অর্থাৎ আমার পরিবার এবং মুষ্টিমেয় কিছু মানুষ। তবে সেগুলো আমার রাগ ছিল না তরি। আমার রাগের সম্মুখীন তুমি কখনো হতে পারবে না। আমি চাইও না এমন পরিস্থিতি কখনো আমাদের জীবনে আসুক। জানো, আমার এই বদভ্যাস সম্পর্কে আমি নিজেই অবগত। এই যে রাগ নিয়ন্ত্রণে রাখতে পারি না আর হুটহাট মাথা গরম করে ফেলা, কিন্তু আমি অবগত হয়েও কিছু করতে পারি না। বলতে পারো এটা আমার আজন্ম অভ্যাস, যেটা ছিল, আছে এবং সব সময় থাকবে। থাক বাবা, বাদ দাও। তোমার রাগ দেখার বা এটা নিয়ে বিস্তারিত জানার আমার কোনো দরকার নেই। ভয় করে। তুমি কি আমাকে ভয় পাও? হাসি মুখে তীব্র প্রশ্নটা করে মনে হলো তীব্র বেশ মজা পেয়েছে। অন্যদিকে তরি যে তীব্রকে আসলেই ভয় পায় সেটা ঠেলার চোটে গেছে বেরিয়ে। জিভ মুখের ভিতর রেখেই সেটাতে দাঁত দিয়ে আলতো করে কামড় দিল তরি। যেটা সে বলতে চায়নি সেটাই মুখ দিয়ে এসে পড়েছে। তবে কথা কাটানোর চেষ্টা অবশ্যই করবে সে। ভয় পাবো কেন? আমি তো জানি তুমি আমাকে এমনি এমনি ভয় দেখানোর চেষ্টা করছো। বাদ দাও সেসব কথা। আমাকে মিলার কথা বলো তো, তার কি অবস্থা এখন? তার বাবা মাকে ফোন করে বলার পর তারা এসেছিলেন? তারা সবটা শুনে বিশ্বাস করতে পারছিল না যে মিলা এটা করতে পারে। না করাটা স্বাভাবিক। মিলা আমার ছোটবেলার বান্ধবী তো, তার সাথে সাথে তার বাবা মার সাথেও আমার পরিচয় ছিল। আঙ্কেল আন্টি দুজনেই মানুষ হিসেবে ভালো, এমনকি মিলাও ভালোই ছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। একটা সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মেয়ে, দেখতে ভালো, নিজেও ডক্টর, অথচ এখন কি অবস্থা দেখো। কি শাস্তি হয়েছে তার? সে কি সব সত্যি বলে দিয়েছে? রেকর্ডিংয়ে যা পেয়েছে তাতেই তো অনেক প্রমাণ আছে। তার সাথে সহযোগিতায় যারা ছিল তাদেরও অ্যারেস্ট করা হয়েছে। তারা কেউই মুখ খুলতে চায়নি, নিজেদের অপরাধ স্বীকার করতে চায়নি। রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল পরে। এরপর আর কি, সব সত্যি আগে পরে সবার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে প্রত্যেকের। মিলার আর ভাই বোন নেই? না, এক সন্তান সে। ছোটবেলা থেকেই যা চেয়েছে সব পেয়েছে, তো এই জন্যই বোধ হয় এতটা বিগড়ে গিয়েছে। তবে মিলা যা করেছে তার সম্পূর্ণ দোষ আমি তাকেই দিব। সে আমাকে পছন্দ করত, এটা কি সে একটাবারের জন্য বলেছিল আমাকে? তৃপ্তির সাথে আমার পরিচয়
ভার্সিটি লাইফ থেকে, অথচ মিলার সাথে ছোটবেলা থেকে। সে আমাকে একটাবার বলতো তো অন্তত, হ্যাঁ এটা ঠিক যে মিলাকে আমি সবসময় বন্ধুর চোখে দেখতাম, কিন্তু সে তার মনে কি আছে এটা আমাকে একটাবার বলার পরে যদি আমি তাকে প্রত্যাখ্যান করতাম, তখন না হয় নিজেকে একটু হলেও দোষী দাবি করতে পারতাম। কিন্তু আমি বা এখানে কি করতে পারি বলো? এত সুন্দর একটা জীবন তাকে দিয়েছিল আল্লাহ, কোন জিনিসটার কমতি ছিল? কিছুই না। অথচ এখন থেকে সে আজীবন কারাবন্দী হয়ে থাকবে। হিংসা করার শাস্তি বুঝি এমনই হয়? কিছুক্ষণ তাদের মধ্যে নীরবতা বজায় রইল। এরপর তরি আবারও বলতে লাগলো, আমার রেজাল্ট দিয়ে দিবে খুব শীঘ্রই। খুব চিন্তা হচ্ছে, কি জানি করব রেজাল্ট। ইনশাল্লাহ ভালোই হবে। যা রেজাল্ট আসার তো এসেই গিয়েছে, এখন আর চিন্তা করে লাভ নেই। রাত অনেক হয়েছে, ঘুমাতে চলে যাও। তুমি ঘুমাবে না এখন? হুম, কাজ আজকের মতো শেষ। এখন না কাজ করতে ইচ্ছে করছে বাড়তি করে, আর না ঘুমাতে। তাহলে করবে কি? কফি বানাবো। বেলকনিতে গিয়ে কফি আর সাথে একটা বই, দারুণ ব্যাপার আমার জন্য। আমার সাথে থাকলে কি খুব সমস্যা হবে? তোমার এই হাতের কফি বানিয়ে খাওয়াবে আমাকে? মুস্কি এসে তীব্র বলল, তুমি ঘুমাবে না? কালকে সকালে উঠতে হবে তো আবার। আমি তো একটু দেরিতে উঠলেও চলে। আমার সমস্যা হবে না, আমার একটু কম ঘুমে সমস্যা হয় না। ঠিক আছে, আজকে বইয়ের পরিবর্তে বউ, দারুণ মিলেছে কিন্তু ব্যাপারটা। তীব্র হাসছে, তার সাথে তাল মিলিয়ে তরিও। বউ শব্দটা তার একেবারে কলিজায় গিয়ে লেগেছে। সে জানে কখনোই প্রকৃতপক্ষে তীব্রর স্ত্রী সে হতে পারবে না, তবে বন্ধুত্ব হতে পেরেছে, এটাই বা কম কি হোক না একতরফা বন্ধুত্ব। আর একতরফা বন্ধুত্ব এবং কিছুটা সুপ্ত ভালোবাসা। সূর্যের আলো চোখে পড়ার সাথে সাথে চোখ কুঁচতে গেল তরির। ডান হাতে তর্জনী আর মাধ্যমা আঙ্গুল দিয়ে চোখ কুচলে সে হালকা হালকা করে চোখ খুলল। তার মাথা কোথাও হেলান মনে হলো নিজের কাছে। একটু উপরে তুলে দেখলো তীব্র কাঁধে তার মাথা রাখা। গতকাল রাতে কথা বলতে বলতে সে এখানেই থেকে গিয়েছিল, রুমে যায়নি। সেখানে বসে দুজন অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলছে। এর মধ্যে যে কখন ঘুমিয়ে গিয়েছে তারা নিজেরাও বলতে পারবে না। তরির মাথা তীব্রর কাঁধে, আর তীব্র মাথা হালকা বাঁকিয়ে দোলনার সাথে লাগানো। তরি খুব মনোযোগ দিয়ে তীব্র মুখের দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যেও তরির কাছে তীব্রকে অপূর্ব লাগছে। হয়তো এটাই তরির ক্ষেত্রে সত্য, যে যাকে আমাদের ভালো লাগে তাকে সবসময় সব রকমভাবেই ভালো লাগে। আর বেশি সময় নষ্ট করা যাবে না। এখন বাচ্চাদের কাছে যেতে হবে তরিকে। তাকে না দেখলে তো আবার তাদের সকাল হয় না ঠিক মতো। আস্তে করে ধীর পায়ে তীব্র পাশ থেকে উঠে গেল তরি। সকালে রান্নাঘরে গিয়ে তরি চা বানাচ্ছে, তার সাথে আসে বেগম রয়েছেন। তাদের মধ্যে এখন সম্পর্ক বউ শাশুড়ি নেই, বরং মা মেয়ে হয়ে গিয়েছে। এটা সেটা নিয়ে কথা বলতে বলতে তরি টুকটাক কাজও করছিল। এর মধ্যেই তার ফোন এলো তার আব্বুর নম্বর থেকে। হাসি মুখে ফোন রিসিভ করে সে কিছু বলার আগেই অপর পাশ থেকে শুনতে পেল জারিফের কণ্ঠ। আপু, তুই তাড়াতাড়ি আয়, আব্বুর শরীর খারাপ করেছে। শরীর খারাপ করেছে মানে? কি হয়েছে আব্বুর? জানি না, কেমন করে জানি ঘামছে, শরীর নাকি অস্বস্তি করছে, তোকে দেখতে চাইছে। আমি এক্ষুনি আসছি। তরি আসিয়া বেগমকে বলার পরে তিনি দ্রুত ড্রাইভার সহমতে তরিকে তার আব্বুর কাছে পাঠিয়ে দেন। ঘটনা এত দ্রুততর যে অন্য কাউকে কিছু জানানোর কথা মাথায় নেই তাদের। তরি তার আব্বুর কাছে গিয়েছে, তাকে দেখেই অনেকটা শান্ত হয়ে গেছে তার আব্বু। নার্স যাকে তীব্র এখানে রেখে দিয়েছে সে প্রেশার চেক করছে, দেখলো প্রেশার লো। হুট করেই প্রেশার ফল করে গিয়েছে। তরি নার্সকে বলল তার পরিচিত ডক্টরের সাথে এই বিষয়ে কথা বলতে, আর প্রয়োজনীয় যা যা কিছু লাগে তার ব্যবস্থা করতে। তরি নিজের হাতে তার আব্বুকে স্যুপ তৈরি করে খাইয়ে দিচ্ছে। কিছু সময় অতিবাহিত করেছে জারিফ আর তনুর সাথেও কথাবার্তা বলে। তাদের পড়াশোনা খোঁজখবর নিয়েছে। ঘন্টা দুয়েক পরে সে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। গাড়িতে উঠলো সে। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে তার কাছে আবার ফোন এলো। সে কে ফোন করেছে এটা দেখার আগেই ভেবে রেখেছিল যে তীব্র হবে নিশ্চয়ই।
বাচ্চাদের বা তীব্রকে না জানিয়ে হুট করে চলে আসায় হয়তো ফোন করেছে, আবার তার বাবার শরীরের অবস্থা জানতেও তো ফোন আসতে পারে। তবে তার অনুমান সঠিক হলো না। এবার ফোনটা তীব্র নয়, রাফিন করেছে। সে ফোন কানে লাগিয়ে এবার আর কিছু বলল না। রাফিন কি আবারও তাকে বিরক্ত করার জন্য ফোন করেছে কিনা সে দেখতে চায়। যদি এবারও আগের মতো কথাবার্তা শুরু করে তাহলে তীব্রকে সে এই ব্যাপারে জানাবেই। সে কিছু বলছে না দেখে রাফিন নিজে থেকে বলল, আপনার ব্রেসলেট পেয়েছি। আপনার ধারণাই সঠিক, আমার বাসায় ফেলে গিয়েছেন ভুল করে। আপনার এখন সমস্যা না থাকলে ব্রেসলেট এসে নিয়ে যেতে পারেন। আপনার বাসায়? হুম। আপনি অন্য কোথাও আসতে পারবেন একটু কষ্ট করে, মানে কোনো রেস্টুরেন্টে? আপনার বাসা অনেক তো দূর হয়ে যায় আমার জন্য। ঠিক আছে, আপনি অ্যাড্রেস মেসেজ করে দিন, আমি চলে আসবো সেখানে। আপনার ব্রেসলেট বুঝে নিয়ে যাবেন। রাখি। রাফিনের এবারের কথাগুলো শুনে তরির আশ্বস্ত হলো যে সে এবার বুঝে গেছে তরির পিছনে ছুটে লাভ নেই। কথা বলার ধরন এবার খুব সোজা সাপটা। তরির মনে হলো ভালোই হয়েছে, আর ঝামেলা করতে হবে না এই ছেলেকে নিয়ে। চটপট কাছের একটা রেস্টুরেন্টের নাম রাফিনকে মেসেজ করে পাঠালো তরি। তরি রেস্টুরেন্টে গিয়ে দেখলো সেখানে আগে থেকেই রাফিন বসা আছে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেল দুটো গ্লাস রাখা টেবিলের উপর, জুস সম্ভবত। সেদিকে তাকিয়ে খানিকটা ভ্রু কুঁচকালো তরি। রাফিনের দিকে তাকিয়ে বলল, আমার ব্রেসলেট দিয়ে দিন, আমার তাড়া আছে একটু। তরি কণ্ঠ শুনে রাফিন তার দিকে ফিরে তাকালো। ও, আপনি এসে গেছেন, বসুন চেয়ারে। আপনি বোধহয় আমার কথাটা ঠিক করে শুনতে পাননি। আমি বলেছি আমার তাড়া আছে, ব্রেসলেটটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আপনার কোন দিন তারা না থাকে তরি? যখনই দেখা হয় আপনার সাথে তখনই তারা আছে বলে কেটে পড়েন। হ্যাঁ, কেটে পড়ি, কারণ একজন বিবাহিত মহিলা তার সংসারের প্রতি দায়িত্ব অনেক থাকে। সেসব আপনি বুঝবেন না। যেটা বলছি সেটা করুন একটু দয়া করে। আমার ব্রেসলেটটা দিয়ে দিন আমাকে। হয়তো এটা আমাদের শেষ দেখা হতে পারে তরি। এই কয়েকদিনের পরিচয়ে খাতিরে কি খানিকটা সময় বসতে পারেন না আপনি? কথা দিচ্ছি সময় একেবারে বেশি নিব না আমি। 5 মিনিট, এতটুকু সময় আশা করি আপনার হাতে আছে। আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি? বলছেন যে এটা আমাদের শেষ দেখা। প্লিজ বসুন, সবটা বলছি। মনে মনে প্রচন্ড বিরক্ত তরি, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছে না। এদিকে সেদিকে তাকিয়ে এরপর তার জন্য রাখা চেয়ারে বসে পড়লো। আর রাফিন বলতে শুরু করলো, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কেন? কাজের সূত্রে এসেছিলাম তো, এখন অন্য আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছি। তাই হয়তো আর দেখা হবে না আমাদের। আপনার জন্য হালকা একটু পানীয় অর্ডার করে রেখেছি। জানি আপনি বেশি সময় থাকতে পারবেন না, তবে সব কিছুর জন্য ধন্যবাদ। কিসের ধন্যবাদ? ওই যে সেদিন আমার উপকার করলেন। দেখুন, একই কথা বারবার বলার প্রয়োজন নেই। আমার মনুষ্যত্ব বোধ আছে। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি সেটাই করতাম যেটা আপনার জন্য করেছি। আর তাছাড়া আমি অকৃতজ্ঞ না। আপনি নিজেও আমার একদিন উপকার করেছিলেন। উপকার সময় মতো ফেরত কয়জনই বা দেয় বলুন? খাচ্ছেন না যে? একটু খেয়ে দেখুন, ভালো লাগবে। তরি অনিচ্ছা থাকা সত্ত্বেও একটু জুস মুখে দেয়। এরপর বলে, আমার ব্রেসলেটটা দিয়ে দিন, আমার সত্যি এবার দেরি হয়ে যাচ্ছে। রাফিন তরির সামনে ব্রেসলাইট এনে রাখে, তবে সেটা একটু অন্যরকম ভাবে। ব্রেসলাইট রাফিনের হাতে পরা ছিল। আপনি এই ব্রেসলেট নিজের হাতে কেন পরেছেন? আসলে আমি একটু জিনিসপত্র হারিয়ে ফেলার মানুষের কাতারে পড়ি। আমার মনে থাকে না কোথায় কি রাখি, তাই ভাবলাম এটা যদি হাতে পড়ে যায় তাহলে হারানোর সম্ভাবনা থাকে না। আমি খুলে দিচ্ছি এক্ষুনি। রাফিন এক হাতে ব্রেসলাইট খুলতে পারছে না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছে সে। অগত্যা না পেরে তরিকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটু এটা খুলে নেবেন, আমি খুলতে পারছি না। নিজের দাঁতে দাঁত চেপে তরি তার রাগ নিয়ন্ত্রণ করলো। জোরে একটা শ্বাস ছেড়ে রাফিনের হাত থেকে ব্রেসলাইট খুলে নিল। এরপর টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আসছি আমি, ভালো থাকবেন, এখানেই থাকুন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠতে নিয়েও আবার ফিরে এলো তরি। একটা প্রশ্ন তার মাথায় হুট করে চলে এসেছে, যেটা তার রাফিনকে জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আফসোস রাফিনকে সে খুঁজে পায়নি সেখানে।
এরপর আনমন এসে নিজেকে নিজে প্রশ্ন করলেও রাফিন বুঝলো কি করে যে তোরই তাকে সাহায্য করেছিল সেদিন? তরি তো একটা বারের জন্য রাফিনের ড্রাইভারকে তার নাম বলেনি, আর না এমন কিছু বলেছে যেটা দ্বারা প্রমাণ হয় রাফিনের সাহায্য